সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি 9টায় ক্লাস শুরু করতে পারতাম, কিন্তু একটু রেস্ট নিয়ে শুরু করলাম। সারাদিন ক্লাস নিয়েছি তো এই জন্য একটু দেরি হয়ে গেল। একটু আধা ঘন্টা রেস্ট নিলাম, খাওয়া দাওয়া রেস্ট। আশা করি আপনারাও খাওয়া দাওয়া করে নিয়েছেন। আমাদের ক্লাসটি শেষ হবে কমপক্ষে 11টায়। আন্তর্জাতিক বিষয়াবলীর এই ক্লাসটি হবে। আপনারা জানেন সবাই যে আন্তর্জাতিক বিষয়াবলীতে বিসিএস প্রিলিমিনারিতে 20 নাম্বার এসে থাকে এবং রিটেন পরীক্ষায় 100। আর আমরা যদি বড় আকারে বলি যে ভাইভাতে যে প্রশ্নগুলো করা হয় বাংলাদেশ এবং আন্তর্জাতিক রিলেটেড, সেখানে সবচেয়ে কঠিন যে প্রশ্ন উত্তর পর্ব থাকে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। বিশেষ করে আন্তর্জাতিক বিষয়াবলী ভাইভা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়, জিও পলিটিক্যাল ইস্যুস, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইস্যুস, এগুলো। সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি সাউন্ড এবং ভিডিও ওকে, প্রবলেম নাই। তো এই জিও পলিটিক্যাল ইস্যুস এবং ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইস্যুস নিয়েও কথা বলবো আমি, কিন্তু আজকে হচ্ছে একদম আন্তর্জাতিক ক্লাসের যে ভিত্তি, একদম বেসমেন্ট, সেটা দিয়ে শুরু করতেছি। প্রথমে আমরা যদি বলি যে প্রিলিমিনারিতে, হ্যাঁ, পিলিতে যে 20 মার্কের যে একটা ব্যাপার আছে, এই প্রিলিমিনারির 20 মার্কের জন্য বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন 5 লাইনের একটা সিলেবাস দিয়েছে। আপনারা অনেকেই হয়তো এটা দেখেছেন, অনেকেই হয়তো এটা লক্ষ্য করেন নাই। এই 5 লাইনের সিলেবাস অ্যানালাইসিস এক এক বইয়ে এক এক রকম করেছে, এক একজন ব্যক্তি এক এক রকম ভাবে অ্যানালাইসিস করে। বিশেষ করে এই একটা লাইন, যেটা প্রথম লাইন, যে বৈশ্বিক ইতিহাস, হ্যাঁ, এই বৈশ্বিক ইতিহাসের অ্যানালাইসিসটা এক একজন এক এক ভাবে করছে। কিন্তু আপনাদের দোয়ায় 35তম বিসিএস থেকে আমি এই বৈশ্বিক ইতিহাস যেভাবে পড়িয়েছি সেভাবেই প্রশ্ন কমন আসছে, এবং এখানে পুরানো স্টুডেন্ট যারা আছে তারা সাক্ষী যে কতটা কমন পড়ে। আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা ও ভূ রাজনীতি। ভূ রাজনীতি, দেখেন এখানে ভূ রাজনীতির কথা বলছে, জিওপলিটিক্স এর কথা বলছে। আমাদের এখান থেকে 4 মার্কের প্রশ্ন আসবে, হ্যাঁ, একদম 4 মার্ক। যেটা একটু জ্বলে যাচ্ছে বোধহয়, কালারটা বোঝা যাচ্ছে না, একটু চেঞ্জ করে দেই। এখানে 4 মার্কের যে একটা ব্যবধান, হ্যাঁ, বিশেষ করে ইতিহাস থেকে 1 মার্ক, আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা থেকে 2 মার্ক এবং ভূ রাজনীতি থেকে 1 মার্ক। এই যে 2, এই যে 1, এই যে 1, এই 4 মার্ক কখনো 5টাও চলে আসতে পারে, কখনো 4টাও হতে পারে, কখনো 3টাও হতে পারে, কখনো এখান থেকে 7টা 8টা প্রশ্ন হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা নির্ভর করবে আসলে প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন করতেছেন। আমরা যদি দ্বিতীয় লাইনটার উপরে দেখি যে কি বললো, যে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, হ্যাঁ, এই যে আন্তঃরাষ্ট্রীয় যে ক্ষমতা, এখানেও কিন্তু আরো আছে, লম্বা লাইন আছে, আমরা সব ব্যাখ্যায় যাব না। এখানেও 4টা প্রশ্ন কিন্তু এসে থাকে। 3 নম্বরে আমরা যদি দেখি যে সাম্প্রতিক বিষয়াবলী, হ্যাঁ, সাম্প্রতিক বিষয়াবলী 4টা জায়গা থেকে আসে। 4 মার্ক, 4টা জায়গা, একটা অর্থনীতি, একটা ভূ রাজনীতি, একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স বা ক্রাইসিস, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনে কোনো পরিবর্তন। এই 4টা জায়গা থেকে 4টা প্রশ্ন এসে থাকে। 4 নম্বরে আমরা যদি দেখি যে পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এই জায়গাটা সবচেয়ে কম পড়া এবং সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। হ্যাঁ, পড়ালেখা এখানে খুবই কম, পরিবেশগত ইস্যু ও কূটনীতি। আমার মনে হয় আমি 2টা ক্লাস নিলে আপনারা 4-4 পাবেন, 2 ক্লাসে 4-4 পাওয়া সম্ভব। ঠিক আছে, তো এই 4 লাইন, 4-4 16 হয়ে গেল। আর একটা লাইন আছে, সেটা হলো আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। দেখেন, যারা এর আগে আমার সংগঠনের ক্লাস করছে তারা জানে যে এই জায়গায় কতটুকু গোছালো প্রস্তুতি আমি দিতে পারি। এই যে আন্তর্জাতিক সংগঠন, যে জাতিসংঘ থেকে কিন্তু এখানে বলছে যে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। জাতিসংঘ থেকে কখনো 1টা 2টা 3টা এমনকি 4টা প্রশ্ন আসছে। তাহলে এই যে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এখানেও কিন্তু 4 মার্ক। তাহলে এক জাতিসংঘ থেকেও 4টা চলে আসতে পারে। এখানে আঞ্চলিক জোট আছে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এখানে
ইয়েগুলো আছে আপনার, জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক ব্যাংকগুলো আছে, এই সবকিছু মিলিয়ে এখানে কিন্তু আপনি চারটাই কমন পড়বে। এবং সবচেয়ে 46তম বিসিএস এর সবচেয়ে কঠিন প্রশ্ন ছিল সংগঠন থেকে। আমার স্টুডেন্ট যারা পুরানো আছে তারা সাক্ষী দিবে, ইউএনওডিসি কোনো বইয়ে ছিল না, কোনো টিচারের লেকচারে ছিল না, কিন্তু আপনাদের দোয়ায় আমার লেকচারে ছিল, যেটা আমি ভিডিও কাট করে পরবর্তীতে দিয়েছি, যে ইউএনওডিসির সদর দপ্তর পরীক্ষায় আসছিল। তেমন কোনো বইয়ে ছিল না, কোনো টিচারের আলোচনায় ছিল না, কিন্তু আমার স্টুডেন্ট কিন্তু পেরেছে। যারা ক্লাস করেছে এই কবির ভাইয়ার এই গ্রুপে যারা ছিল, যারা ব্যাচে পড়েছিল, তারা কিন্তু পেয়েছে। জিকে বই কবে আসবে? জিকে বই আগামী সপ্তাহে কনফার্ম। আমি একটু অপেক্ষা করতেছিলাম, সেটা হলো বাংলাদেশ আন্তর্জাতিকের, এই যে যেমন বাশার আল আসাদ সরকারের পতন হইলো, মানে এমন ভাবে দিচ্ছি যে 25 সালে জিকে কোনো বই কেনা লাগবে না, 25 সালে এই এক জিকে বই দিয়েই সব কভার হয়ে যাবে। এইভাবেই কেনা হচ্ছে, করা হচ্ছে আর কি। বই রেডি, সবকিছু রেডি, ছাপাইলেই হয়। ছাপাচ্ছি না, আরো কিছু তথ্য দিয়ে দেওয়া যায়, এই জন্য আমি বইটা ছাপাচ্ছি না। ওকে, তাহলে এই যে দেখেন এরকম মানে আনকমন বিষয়গুলো কিন্তু এখানে পাওয়া যাবে, আনকমন বিষয় একদম, এগুলো কিন্তু পাওয়া যাবে। ওকে, তাহলে ভাইয়া আমরা মোটামুটি যেগুলো দেখলাম, যে এইটা হচ্ছে মোটামুটি, আচ্ছা বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, কৃষি, শিক্ষা, শোনেন এগুলো হচ্ছে আমরা আপডেট তথ্যের উপরে নির্ভরশীল। আমরা এই জায়গাগুলোকে এই মুহূর্তে দিতে চাচ্ছি না, এই জন্য আন্তর্জাতিক শুরু করেছি। আন্তর্জাতিকের 16 মার্ক শেষ করব, 4 মার্ক হাতে থাকবে, এরপরে ভূগোল শুরু করব, নৈতিকতা শুরু করব, দেন আবার বাংলাদেশ শুরু করব, আন্তর্জাতিক শুরু করব। ঠিক আছে? আর যারা নতুন আসছেন এই গ্রুপে, তাদের 1 নাম্বার ক্লাস হিসেবে ধরেই আপনি ক্লাসটা শুরু করেন। হ্যাঁ, এটা আন্তর্জাতিকের 1 নাম্বার লেকচার। আন্তর্জাতিক নিয়ে আমার আরো কিছু কথা, একটা হলো পরিবর্তনশীল কোশ্চেন, যেটা আপডেট, পরিবর্তনশীল প্রশ্ন, আর একটা হচ্ছে অপরিবর্তিত। একটা সময় যখন 20 মার্কের সাধারণ জ্ঞানের পরীক্ষা হইতো, তখন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা কিংবা আমিও যখন পরীক্ষা দিয়েছি, আমরা যেটার উপর নির্ভরশীল ছিলাম, সেটা হচ্ছে যেটা ঘটনা ঘটলো যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিনতাম, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম। ওই কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে আর প্রিভিয়াস কোশ্চেন পড়লে 20 এর মধ্যে 15, 17, 18 পর্যন্ত পাওয়া যেত। আমাদের যারা বড় ভাই আছে, যারা আগে পরীক্ষা দিয়েছে বিসিএস, আমরা দিয়েছি, হ্যাঁ, কিন্তু 35তম বিসিএস থেকে এই ধারণাটা টোটালি চেঞ্জ, যে আপনি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন আর প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, সব বিসিএস এ কমন পড়বে, এই কমন পড়ার কোনো কাহিনী নাই, এইটার কোনো ইয়া নাই। কারণ এই মুহূর্তে পরিবর্তনশীল কোশ্চেন, আপডেট প্রশ্ন, যেটাকে আমরা বলি যে অ্যানালাইটিক্যালের অংশ, হ্যাঁ, অ্যানালাইটিক্যাল টপিকস এর অংশ, তারপরে হচ্ছে তাত্ত্বিক কোশ্চেন, হ্যাঁ, কিছুটা তাত্ত্বিক, এই টাইপের কোশ্চেন, মানে কিওয়ার্ড চেঞ্জ করে করে কোশ্চেন, সেটা কিওয়ার্ড বাংলায়, হ্যাঁ, বাংলায় কিওয়ার্ড চেঞ্জ করে করে কোশ্চেন দেওয়া। এই যে অপরিবর্তিত কোশ্চেন, যেমন আগে একটা সময় টিচাররা, আমরা যুদ্ধ পড়াইতাম, খালি যুদ্ধ আর যুদ্ধের মধ্যে থাকতাম, অনেকগুলো প্রশ্ন আসতো, সেদিন কিন্তু 10 দেজার গান বাই। এখন কিন্তু আর তা নাই, এইসব যুদ্ধ বেশি পড়ে কিন্তু লাভ নাই। যুদ্ধ কোনটা আসবে? হ্যাঁ, আপনি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়বেন, ওইটা না, সিরিয়াস যুদ্ধ আসবে, ওইটা না, আপনার হামাস আর ইয়ের মধ্যে যুদ্ধ আসবে, আপনার ইউক্রেন যুদ্ধ আসবে, এইগুলো আসবে। এগুলো হচ্ছে জিওপলিটিক্যাল ইস্যুস, ইন্টারন্যাশনাল পলিটিক্স, রিসেন্ট ইস্যুস, এইগুলো থেকে প্রশ্ন আসবে। অতএব আন্তর্জাতিকে আপনাকে পরিবর্তনশীল প্রশ্নের উপরে ডিপেন্ডস করতে হবে, অপরিবর্তিত প্রশ্ন অতটা আপনাকে না পড়লেও চলবে। অতএব যেখানে যতটুকু দরকার, হ্যাঁ, ঠিক ততটুকুই আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব, আমরা কিন্তু ততটুকুই পড়ানোর চেষ্টা করছি। ঠিক আছে? অতএব এই যে বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই জায়গাটায় কিন্তু আপনাকে আগের যে ধ্যান ধারণা, আপনি যদি 35 বিসিএস এর আগে কোনো ক্যাডারের কাছে পরামর্শ নেন যে আমি জিকেটা কি পড়বো, উনি সহজে বলবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, আর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন পড়ো, কমন পড়ে যাবে। হ্যাঁ, পড়তেও পারে কমন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে কমন পড়বে না। 2-1টা বিসিএস এ যদি আমরা 35 থেকে 46 বলি, তাহলে 35 এর পরে 36 বিসিএস প্রিভিয়াস কোশ্চেন ছিল, তারপরেও কিছু ঘুরিয়েছিল। তারপরে আমরা যদি দেখি যে 45 বিসিএস এ কিছু প্রিভিয়াস কোশ্চেন ছিল।
এই মাত্র 2টা বিসিএস এ কিছু প্রিভিয়াস কোশ্চেন ছিল। এছাড়া সবসময়ই কিন্তু আমরা একটা ট্রেন্ডিং একটা ফিল পেয়েছি, একটা ভাব পেয়েছি। আন্তর্জাতিক প্রশ্ন যে একজন আন্তর্জাতিক মানের টিচার করতেছে কিংবা আন্তর্জাতিক নিয়ে যিনি গবেষণা করেন তিনি করতেছেন, এইটা কিন্তু সবগুলো বিসিএস ই বোঝা গেছে। শুধু 36-এ বোঝা যায় নাই আর 45-এ বোঝা যায় না। ব্যক্তিগতভাবে আমি খুশি না। 36 বিসিএস এবং 45 বিসিএস এইখানে কিন্তু আমরা তেমন কোনো কিছু পাইনি। সো আপনারা আন্তর্জাতিক নিয়ে কার কি চিন্তা আমি জানি না, তবে আন্তর্জাতিকের ভাষণ অনেক কিছু আপনাকে ডেপথে গিয়ে পড়তে হবে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক ভাবে পড়তে হবে। আপনার প্রেজেন্ট ডিপ্লোম্যাটিক ওয়ার্ড গুলো, কি ওয়ার্ড গুলো পড়তে হবে, ডিপ্লোমেসি গুলো পড়তে হবে আপনাকে, পরিবর্তিত বিশ্বে কি কি হচ্ছে পড়তে হবে, জিওপলিটিক্যাল ইস্যুস এর প্রতি আপনার ধারণা থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আপনাকে ধারণা থাকতে হবে। কেমন, আমি জাস্ট একটা দুইটা কোশ্চেন করার মধ্য দিয়েই আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করি। প্রশ্নটা কেমন হয়? আগে 35-এর আগে প্রশ্নটা কেমন হইতো? 35-এর আগে প্রশ্নটা হয়তো, আমি জানি না আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন কিনা, তাহলে রেসপন্স করবেন যে আমি ক্লাস না নিয়ে কেন এইসব কথাবার্তা বলতেছি, কেন এই কথাগুলো আজকে বলার কারণ কি। বিরক্ত হইলে বলবেন, আমি এগুলো নিয়ে কথা বলবো না। যেমন এবার আপনারা জানেন যে 79তম সাধারণ পরিষদের কনফারেন্স হয়েছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের। সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যোগদান করেছিলেন। তিনি যোগদান করেছিলেন এবং সেখানে তিনি ভাষণ দিয়েছেন, রাইট? আশা করি রাইট। ঠিক আছে। তো 79তম সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস যোগদান করেছে। 35-এর আগের প্রশ্নটা ছিল এরকম, 79তম জাতিসংঘ সম্মেলনে যদি 35-এর আগের প্রশ্ন হইতো তাহলে প্রশ্নটা হয়তো এরকম, 79তম বা বলতো যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম সম্মেলনে যোগদান করেছে। খুব সহজ, 79তম সম্মেলনে। কিন্তু প্রশ্নটা আর এখন এরকম হবে না। প্রশ্নটা কেমন হবে? 79তম জাতিসংঘ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস কত মিনিটের ভাষণ দেন? বলেন দেখি কে কে বলতে পারেন। কত মিনিটের ভাষণ দেন? আমি জাস্ট আন্তর্জাতিকের আইডিয়া গুলো শেয়ার করতেছি, জাস্ট শেয়ারিং আইডিয়া। আগে 35-এর আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করে করে কিংবা প্রিভিয়াস কোশ্চেন মুখস্থ করে করে যে ধরনের ধারণা তৈরি হতো, এখন সেম ধারণা না ভাই, এখন সেম জায়গায় আমরা নাই। এখন বলবে কত মিনিটের ভাষণ দিয়েছেন তিনি। দেখি কে কে পারেন, আমি একটু দেখতে চাই। উনি 79তম এই সম্মেলনে কত মিনিট ভাষণ দিয়েছেন আমি জানতে চাই, বলেন বলেন। আমি জাস্ট পরিবর্তনটা বোঝাচ্ছি। যারা মানে মনে মনে স্বপ্ন দেখে বিভোর হয়ে আছেন, আমি একটা প্রিভিয়াস কোশ্চেন পড়বো আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো আর আন্তর্জাতিকে আমি ভালো করব, ভালো করবেন না, বলে দিলাম। আন্তর্জাতিকে কমন মার্ক হলো 20-এর মধ্যে 8-10। আমার কথা যারা শুনে তারা 15+ পায়, আন্তর্জাতিকে 15+ পায়। প্লিতে না টিকলেও তারা আন্তর্জাতিকে 15+ পায়, এটা তাদের ব্যাপার। যারা 8-10 পায় তারা ম্যাক্সিমাম মানদাতার আমলের স্টাইলে পড়ে। মানদাতার আমলের স্টাইলে আন্তর্জাতিক পড়লে কখনো আন্তর্জাতিকে ভালো করা যাবে না। সো আমি আপনাদেরকে বলতে চাই, বলেন। আমার মনে হয় কেউ উত্তর দিতে পারেন নাই। আমি এইটা দিয়ে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে প্রশ্নের প্যাটার্নটা কি, প্যাটার্নটা বুঝতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস 38 মিনিট ভাষণ দিয়েছেন। উনি চমৎকার ভাষণ দিয়েছেন, অনেকগুলো কথা বলেছেন। উনি 38 মিনিটস ভাষণ দিয়েছেন এই সম্মেলনে। আমি আরেকটা প্রশ্ন করি, এটা করে আমি ক্লাসে যাব, মেন ক্লাসে চলে যাব। ধরেন কয়দিন আগে COP29 কনফারেন্স অফ দ্য পার্টিস 29 হয়েছে। এটা নর্মাল প্রশ্ন হলো কোথায় হয়েছে? সবাই জানি বাকু আজারবাইজানে হয়েছে। বাকু আজারবাইজানে হয়েছে COP29। COP29 বাকু আজারবাইজান হয়েছে। আমরা কিন্তু এটা জানি, সবাই জানি। এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই প্রশ্ন আসলে আপনিও পারবেন আর একজন পারবে, তাহলে দুইজনের মধ্যে ডিফারেন্সিয়েট কি, পার্থক্যটা কি তৈরি হবে আমাকে বলেন না ভাই। পার্থক্য কি তৈরি হবে? কোনো পার্থক্য নাই। COP20, COP এর পূর্ণরূপ কি, কনফারেন্স অফ দ্য পার্টিস সবাই জানে। তাইলে COP29 আজারবাইজানের বাকুতে হয়েছে, রাজধানী, এইটার মধ্যে কোনো মহিমা নাই। ওখানেও ডক্টর মোহাম্মদ ইউনুস যোগদান করেছে, এইটা নিয়েও আমার কোনো প্রশ্ন নাই।
আন্তর্জাতিক প্রশ্নটা কোথা থেকে করতেছে, কোন লেভেলে নেমে করতেছে, সেটাই হচ্ছে কোশ্চেন আপনার কাছে আমার। সেই কোশ্চেনটা হলো এরকম, ডক্টর মোহাম্মদ ইউনুস COP29 সম্মেলনে দক্ষিণ এশিয়ার কতটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন? কতটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন? দেখেন, এই হলো প্রশ্ন। আমি জানি না আপনারা রাগ হইতেছেন কিনা আমার পর, বা কি ভাবতেছেন আমি জানি না। একজন প্রশ্ন করছেন, এই ধরনের প্রশ্ন কি হবে? ভাই, এই যে জিজ্ঞাসাটা করছেন না, এই প্রশ্নটাই হচ্ছে আপনার মানদাতার আমলের প্রশ্ন, যে এই প্রশ্ন কি হবে, আপনি কোন লেভেলে নেমে গিয়ে আপনাকে পড়তে হবে বিসিএস এর জন্য। ইউ কান্ট ইমাজিন দ্যাট। আপনাকে এটা ইমাজিন করতে হবে ভাই, আপনাকে বুঝতে হবে দিস ইজ ইম্পর্টেন্ট। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে চাইলো, বৈঠক হলো না। দক্ষিণ এশিয়া, যেহেতু আমরা দক্ষিণ এশিয়ায় বসবাস করছি, দক্ষিণ এশিয়ার কোন কোন দেশগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে মেনে নিয়েছে, কোন কোন গুলো সম্পর্ক ভালো করতে চায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এটা ইম্পর্টেন্ট, আপনাকে বুঝতে হবে। তাহলে COP29 সম্মেলনে গিয়ে দক্ষিণ এশিয়ার কোন কোন দেশ সে রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। কি প্রশ্ন করেন আপনি আমাকে, আপনি কি প্রশ্ন করেন আমাকে? আপনাকে এটা বুঝতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আপনাকে এই জায়গাটায় নেমে প্রশ্ন করতে হবে, এই জায়গাটা নেমে আপনাকে পড়তে হবে। সেই গাইডলাইনটা আমি আপনাদেরকে দিব, এটা একদম টেনশন করার দরকার নাই। বলেন, এটা উত্তর দেন, কয়টা দেশের? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ যেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সেখানে গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে। দক্ষিণ এশিয়ার ভারত দিচ্ছে না, পাশে দাঁড়াচ্ছে না, কিংবা আর কে দাঁড়াচ্ছে না, কে দাঁড়াচ্ছে তার পাশে, এটা দ্যাট ইজ ফ্যাক্ট। কে করে নাই বৈঠক, কে করছে? সারা পৃথিবীতে 20টি দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে COP29 সম্মেলনে বৈঠক করেছে। কয়টা? এটাও একটা কোশ্চেন। পৃথিবীর কয়টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে COP29 সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন? ইম্পর্টেন্ট। এরপরে তিনি তার ভাষণে অনেকগুলো কথা বলছেন, সেখানেও তিনি তার 3-0 পলিসি, হ্যাঁ, এই যে 3-0, হ্যাঁ, 3-0টা তিনি ব্যাখ্যা করেছেন। সেখানেও তিনি জিরো কার্বন এমিশনের কথা বলেছেন, জিরো কার্বন এমিশনের কথা সেখানে বলেছেন। এটা আপনাকে বুঝতে হবে, না বুঝলে হবে না, না বুঝলে হবে না, আপনাকে বুঝতে হবে আপনাকে। তাইলে ভাই, আমার কথা হচ্ছে, কেউ উত্তর দিতে পারেন নাই। দেখেন, এতগুলো মানুষ, 1200 মাথা এই গ্রুপে, একটা মাথা উত্তর দিতে পারে নাই। আমি ইগনোর করতেছি না ভাই আপনাদেরকে, আমি আপনাদেরকে কনসাস করতেছি। ইমোশন দিয়ে বিসিএস হবে না, ইমোশন দিয়ে চাকরি হবে না ভাই। রিয়েলিটিতে আসেন, পড়েন, কোন লেভেলে পড়তে হবে। খালি চোখ বুঝে পড়ার দরকার নাই, অন্ধের মতো দৌড়ানোর দরকার নাই। বুঝে পড়েন, কনসাইজ করে পড়েন, কোন জায়গাটা পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে না। যে জায়গাটা পড়তে হবে না ছেড়ে দেন, যে জায়গাটা পড়তে হবে না ছেড়ে দেন। যে জায়গাটা পড়তে হবে ওইটা ডিপ থেকে ডিপে নেমে আপনি পড়েন, একদম ওই টপিকসের আপনি মারিয়ানা ট্রেঞ্চ পর্যন্ত পড়বেন। মানে পৃথিবীর সর্বোচ্চ গভীরতম স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ, ওই টপিকসের সর্বোচ্চ গভীরে গিয়ে পড়বেন। হ্যাঁ, এরকম ভাবেই পড়তে হবে, আপনাকে মাথায় রাখতে হবে। একজন উত্তর দিচ্ছেন 5, এই উত্তর কোনোদিন আন্দাজে দিলে হবে না, মনে রাখবেন। অলওয়েজ জিততে চায়েন না। এই উত্তর আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি 5 কোনটা কোনটা, আপনি বলতে পারবেন না। যে একজন বলছে 2 অথবা 3, তাহলে পারবেন না তো ভাই। আপনি দেখেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দক্ষিণ এশিয়ার পাকিস্তানের বৈঠক হয়েছে, এখানে ভুটানের বৈঠক ভুটানের বৈঠক হয়েছে, এখানে মালদ্বীপের বৈঠক হয়েছে, মালদ্বীপ। খেয়াল করেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশিয়ার 3টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেছেন COP29 সম্মেলনে। 3টা, তাহলে 3টার মধ্যে কে কে? পাকিস্তান, ভুটান, মালদ্বীপ। আসন্ন যে কোনো পরীক্ষায় আপনাকে বাধায় ফেলবে, এটা বিপদে ফেলবে, হতে পারে এটা 47 বিসিএস পিলি।
আপনাকে ঠেকাই দিবে এই জায়গাটায়। সো বি কেয়ারফুল, আপনাকে এখানে কেয়ারফুল হতে হবে ভাই, আপনাকে বুঝতে হবে, ফ্যাক্টটা আপনাকে বুঝতে হবে। সো এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম, সরি টু সে, আমি জানি না কারো মনে কষ্ট দিয়েছি কিনা, আমি আপনাদেরকে ইগনোর করিনি, আমি আপনাদেরকে জাস্ট অ্যাওয়ার করেছি, জাস্ট আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি যে ভাই আন্তর্জাতিকটা কিভাবে পড়তে হবে। এবার আসেন সাধারণ জ্ঞান পড়ার নিয়ম। প্রথমত ম্যাপ আত্মস্থ করতে হবে, 1 নাম্বার কাজ হচ্ছে ম্যাপ আত্মস্থ করতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে সাধারণ জ্ঞান যে মুখস্থ বিদ্যা, এই ধারণা থেকে বের হয়ে আসেন। আমি প্রলয় প্রমাণ করেছি সারা বাংলাদেশে সাধারণ জ্ঞান মুখস্থ না করে 90% মনে রাখা যায়, যদি সিস্টেমে পড়া যায়, বুঝে পড়া যায়, একটা ডেপথ জানা যায়, ঘটনার প্রেক্ষিতে ঘটনা জানা যায়, তাহলে একদম সেই জায়গাটা রুট লেভেলটা ক্লিয়ার হওয়া যায়। তাহলে আমরা ম্যাপের পরে ভালো একটা আত্মস্থ করব। আর একটা সাধারণ জ্ঞান যেহেতু অনেকে মুখস্থ ভাবেন, এই টপিককে মুখস্থ না ভেবে টপিক অ্যানালাইসিস করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এবং একটা টপিক 3 or 4 টাইমস আপনাকে এটাকে পড়তে হবে। একটা টপিককে 3 or 4 টাইমস আপনাকে এটা পড়তে হবে, 3 থেকে 4 বার। এবং সেই পড়াটা হবে, এখন যে টপিকটা পড়লেন 24 ঘন্টার মধ্যে আরেকবার পড়তে হবে। ধরেন আজকে 7টায় পড়ছেন, কালকে 7টার মধ্যে ওই টপিকটা আবার যদি পড়েন, পরবর্তী 7 দিনের মধ্যে যদি আবার পড়েন, পরবর্তী 15 দিনে যদি আরেকবার পড়েন, পরবর্তী 30 দিনে যদি আরেকবার পড়েন, একই টপিক এখন যেটা পড়লেন, এটা পড়ার পরে 24 ঘন্টার মধ্যে একবার, মানে একবার পড়ছেন 24 ঘন্টা একবার, 7 দিনে একবার, 15 দিনে একবার, 30 দিনে যদি নাও যান, এই যে দেখেন, জীবনে এই টপিকের তথ্য ভুলবেন না, মনে থাকে যেন। আর জিকে কঠিন না, জিকে সবচেয়ে সহজ সাবজেক্ট। এটা কঠিন বানাইছি আমরা, আপনাদেরকে ভয় ধরায় দিয়ে বানাইছি, বুঝতে পেরেছেন? সো আসেন এখন আমরা মূল আলোচনায় চলে যাই। লেকচার 1 আয়ে, লেকচার 1 হচ্ছে মানচিত্র। মানচিত্র নিয়ে আলোচনা করব লেকচার 1-এ। আমরা যদি আমাদের পৃথিবীর কথা বলি, আমাদের পৃথিবীটা ঠিক এরকম। আমরা যদি পৃথিবীর দিকের কথা বলি, আমাদেরকে জানতে হবে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এটা নর্থে 0 ডিগ্রি, এটা সাউথে 0 ডিগ্রি, এটা ইস্টে 0 ডিগ্রি, এটা ওয়েস্টের 0 ডিগ্রি। আমরা যদি এইটুকু নেই, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু যদি নেই এটা 90 ডিগ্রি, এইটুকু যদি নেই 90 ডিগ্রি, এইটুকু যদি নেই 90 ডিগ্রি। তাহলে আমাদের সহজেই আমরা বলতে পারি আমাদের 4 90 360 ডিগ্রি। শুধু পৃথিবী না, আপনি যে মেজারমেন্টই করেন, মানে একটা বৃত্তই হচ্ছে 360 ডিগ্রি, বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, বোধহয় বোর্ডের লাইট বেশি হয়ে গেছে, এজন্য জ্বলে যাচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, তাই তো নাকি? এটাই তো বক্তব্য। দেখে একটু কমাই দিচ্ছি। দেখেন এখন হয়তো ভালো লাগবে। হ্যাঁ, এখন ভাল লাগবে, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে আমরা যে ডিগ্রির কথা বললাম, আমরা যদি পৃথিবীর এখান থেকে এই জায়গাটায় দাগ দেই, আমরা যদি এই জায়গাটা একটা দাগ দেই, তাহলে এটা 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা নর্থ, এটা সাউথ। অর্থাৎ এই যে নর্থ সাউথ 0 ডিগ্রি 0 ডিগ্রি, এই জায়গাটা থেকে আমরা যদি দেখি যে এই যে এটা হচ্ছে পৃথিবীর মূল মধ্যরেখা। অর্থাৎ ঠিক পৃথিবীর মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে যে রেখাটা গেছে, সেই রেখাটাই হচ্ছে 90 ডিগ্রি, 0 ডিগ্রি উত্তর টু দক্ষিণ রেখা, অর্থাৎ পৃথিবীর মূল মধ্যরেখা। আমরা যদি এদিক থেকে এদিকে যাই, অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব, এদিকেও যদি আমরা 0 ডিগ্রি ধরি নেই, এটা যদিও কাল্পনিক একটা রেখা,
তাইলে এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে যে রেখা, এই রেখার নাম হচ্ছে নিরক্ষরেখা, বা এর আরেক নাম হচ্ছে বিষুব রেখা। তাহলে আমরা খাতায় লিখব 0 ডিগ্রি পশ্চিম থেকে 0 ডিগ্রি পূর্ব পর্যন্ত, 0 ডিগ্রি পশ্চিম থেকে 0 ডিগ্রি পূর্ব পর্যন্ত যে রেখা তার নাম নিরক্ষরেখা বা বিষুব রেখা। আমরা একটু লিখে নিব, 0 ডিগ্রি পশ্চিম থেকে 0 ডিগ্রি পূর্ব পর্যন্ত যে রেখা তার নাম হচ্ছে নিরক্ষরেখা। আমরা একটু লিখে নেই সবাই, 0 ডিগ্রি পশ্চিম থেকে 0 ডিগ্রি উত্তর পূর্ব পর্যন্ত যে রেখা পৃথিবীর মাঝ বরাবর, এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে নিরক্ষরেখা বা বিষুব রেখা কোনটি, বা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে মাঝ বরাবর যে রেখা সেই রেখার নাম কি। তাহলে সেই রেখার নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। এখন পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এটাও কিন্তু কয়েকবার পরীক্ষায় আসা একটা প্রশ্ন, বিশেষ করে ব্যাংক জবের পরীক্ষায় আসা। রোটেট হয় কোথা থেকে? ওয়েস্ট টু ইস্ট, নাকি ইস্ট টু ওয়েস্ট, নাকি নর্থ টু সাউথ, নাকি সাউথ টু নর্থ? নর্থ। এটা হচ্ছে ওয়েস্ট টু ইস্ট রাউন্ড করে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তাহলে আমরা দ্বিতীয় লাইনে লিখবো, পৃথিবী পশ্চিম থেকে কি পূর্ব দিকে রোটেট হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এই কারণে জাপানকে বলা হয় সূর্য উদয়ের রাষ্ট্র। আসলে কি কথা সত্য? সূর্য উদয় কি জাপানেই হয়? না, যেহেতু জাপানের অবস্থান পৃথিবীর সর্বপূর্বে, এই কারণে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। কেন বলা হয়? কারণ জাপান পৃথিবীর সর্বপূর্বে অবস্থিত। যেহেতু জাপান পৃথিবীর সর্বপূর্বে অবস্থিত, এই জন্য জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হচ্ছে। কারণ জাপানি সূর্যটা প্রথমে দেখতে পায়। জাপানি সূর্যটা প্রথম কি দেখতে পায়। আমার একটা লাইটের প্রবলেম আছে, হ্যাঁ, যার জন্য এই প্রবলেমটা হয়। সেটা হচ্ছে এই রিফ্লেকশনটা আমার বোর্ডের উপর পড়ে। আমি তো ওই বাসা চেঞ্জ করবো, এই জন্য ঠিক করিনি। দেখি, এটা ঠিক করা জরুরি। ওকে, আর একটু ব্রাইটনেস কমাই দিলাম, দেখা যাক কি হয়। দেখেন, সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। কারণ এই যে পশ্চিম থেকে যে পূর্ব দিকে ঘুরলো, এই যে সূর্যটা উঠে গেল, আবার এই যে সূর্য ডুবছে, এই যে সূর্য ডুবছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আবার পজিটিভ দিকে যাচ্ছে, প্লাসের দিকে যাচ্ছে, আবার এই যে সূর্য উঠতেছে, এই যে আবার নেগেটিভ দিকে যাচ্ছে, মাইনাসের দিকে যাচ্ছে। কিন্তু সূর্যটা যখন মাঝ বরাবর যায়, ও যতই ঘুরুক না কেন, ও সারা বছর এই জায়গায় কিরণ দেয়। এই জন্য এইটাকে বলা হয় নিশীত সূর্য উদয়ের দেশ। নিশীত সূর্য উদয়ের দেশ হচ্ছে নরওয়ে, যেটা রাতের বেলাও সূর্যের উদয় হয়, সূর্য থাকে, রাতের বেলাও সূর্য উদয় থাকে। সেটা হলো নিশীত সূর্য উদয়ের দেশ। নিশীথ, নিশীথ মানে রাতেও সূর্যের আলো, নিশীথ রাতেও সূর্যের আলো। তাহলে আমরা কয়েকটা জিনিস পেয়ে গেলাম। আই রিপিট, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করে, রোটেট হয়। পশ্চিম থেকে পূর্ব দিকে 0 ডিগ্রি বরাবর যে রেখা, এটা নিরক্ষরেখা বা বিষুব রেখা। 0 ডিগ্রি উত্তর থেকে 0 ডিগ্রি দক্ষিণে যে রেখা, এই রেখার নাম হচ্ছে কি? এই রেখার নাম হচ্ছে পৃথিবীর মূল মধ্যরেখা। আর সূর্য উদয়ের দেশ জাপান, নিশীত সূর্য উদয়ের দেশ নরওয়ে। দেখেন তো এই পর্যন্ত ঠিক আছে কিনা, সবাই বুঝছেন কিনা? এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু আমাকে ক্লিয়ার করেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমাকে একটু রেসপন্স করেন। এই যে পৃথিবীর শেষ রেখা, এটা হলো মূল মধ্যরেখা থেকে 66.5 ডিগ্রি দক্ষিণে। কত ডিগ্রি? 66.5 ডিগ্রি দক্ষিণে। এখন 66.5 ডিগ্রি দক্ষিণে যে রেখাটা, এই রেখাটা এখানে সর্বশেষ একটা স্থান আছে, যার পরে আর আপনি যাইতে পারবেন না, এর পরে আর আপনার যাওয়ার সুযোগ নাই। সেই জায়গাটার নাম হচ্ছে পুয়েটো উইলিয়ামস। তাহলে পৃথিবীর সর্বদক্ষিণের স্থান পুয়েটো উইলিয়ামস। এটা কোথায়? এটা চিলিতে। পৃথিবীর সর্বদক্ষিণের স্থান পুয়েটো উইলিয়ামস। দেখেন, পুয়েটো
উইলিয়ামস, এটা হচ্ছে পৃথিবীর সর্বদক্ষিণের স্থান। লিখে নেন, পৃথিবীর এই যে 66.5 ডিগ্রি, পৃথিবীর সর্বোচ্চ দক্ষিণের স্থান পুয়ের্টো উইলিয়ামস, এটা হচ্ছে চিলিতে। ঠিক আছে, চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ, আমি একটু পরেই দেখাবো, এগুলো টেনশনে করার কোনো কারণ নাই। ঠিক আছে, পুয়ের্টো উইলিয়ামস এটা চিলিতে, এটা পৃথিবীর সর্বদক্ষিণের স্থান। আবার আমরা যখন উত্তরের সর্বশেষ যাব, এটাও 66.5 ডিগ্রি, এখানে গিয়েও 66.5 ডিগ্রি। আমরা যখন উত্তরে যাব তখন এখানে কি পাবো? তখন এখানে পাবো আমরা নরওয়ের একটা স্থান আছে। কি বলছি? নরওয়ের একটা স্থান আছে। আপনারা একটু লেখেন, আস্তে আস্তে লেখেন, যাদের কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি পাচ্ছেন না, তাদের জন্য একটু ওয়েট করি আমি। 66.5 ডিগ্রি উত্তরে এখানে নরওয়ের একটা স্থান আছে। কি নাম কেউ বলতে পারবেন? হাবিবা সুলতানা, একটু ওয়েট করেন, মানচিত্র আমি দেখায় পড়াই না, আমি মানচিত্র তৈরি করি, একটু ওয়েট করেন। দেখেন উত্তরে যে স্থানটা, এইটা হলো হ্যামার ফাস্ট, এটা নরওয়েতে, নরওয়ে হ্যামার ফাস্ট। স্লাইড শো করে আমি ক্লাস নেই না, ঠিক আছে? ওটা ইজি কাজ, আমি করতে পারবো। মানচিত্র দেখায় দেখায় পড়াইতে পৃথিবীর সবাই পারে, মানচিত্র না দেখায় যদি বুঝাইতে পারি এটা সার্থকে লাগবে। ঠিক আছে, মানচিত্র দেখায় সবাই পারে, ওটা আপনারা দিলে বা আরেকজনের দিলে সেও পারবে, দেখাই দিলে পারবে, এনে দেখায় দেখায় দেখায়, এরকম ব্যাপার না। আপনি বরংস একটা কাজ করেন, আপনি মানচিত্রটা সামনে নিয়ে বসেন, তাহলে আমার ক্লাস করতে আপনার সুবিধা হবে। তাহলে 66.5 ডিগ্রি দক্ষিণে যেটা, সেটা হচ্ছে পুয়ের্টো উইলিয়ামস, এটা চিলিতে। আর 66.5 ডিগ্রি উত্তরে যেটা, এটা হ্যামার ফাস্ট, নরওয়েতে। দেখেন, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আমি যখন এই রেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে যাব, 23.5 ডিগ্রি উত্তরে, তখন একটা কাল্পনিক রেখা পাবো। এই রেখার নাম দেওয়া হয়েছে কর্কট ক্রান্তি রেখা। এর ইংরেজি হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যান্সার। এই রেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, টপিক অফ ক্যান্সার। এই রেখার নাম টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এই রেখাটা বাংলাদেশের উপর দিয়ে গেছে। এই কর্কট ক্রান্তি রেখাটা কোথায় কোথায় দিয়ে গেছে, কোন কোন জেলার উপর দিয়ে গেছে আমরা একটু দেখি, আমরা একটু খাতায় লিখে নিব। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা। আমি আবারও বলে দিব, লিখে নিবেন। এই 23.5 ডিগ্রি রেখাটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে গেছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা। না বোঝা গেলে বললেন, বোঝাই দিব। কুমিল্লা, খেয়াল করেন, এই সকল জেলার উপর দিয়ে এই রেখাটা অতিক্রম করেছে। খেয়াল করেন, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, এই ডিস্ট্রিক্টগুলোর উপর দিয়ে এই রেখাটা গিয়েছে। ওকে, আশা করি ওকে। আবার 23.5 ডিগ্রি যখন এই দিকে যাব, তখনও একটা রেখা পাবো। সাড়ে 23.5 ডিগ্রি, এই রেখার নাম মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি। এই রেখাটার নাম কি ভাই? মকর ক্রান্তি রেখা। তাহলে অনেকগুলো রেখা আমরা চিনলাম। 66.5 ডিগ্রি দক্ষিণে এটা হচ্ছে, আমরা এখানে স্থান পেয়েছি, এটার নাম হলো সুমেরু বৃত্ত।
ইংরেজিতে এটাকে বলে সাউথ পোল, আর এটাকে বলে কুমেরুবৃত্ত, ইংরেজিতে এটাকে বলে নর্থ পোল, নর্থ পোল সাউথ পোল। আর এই যে আমরা যে রেখাগুলো আড়াআড়ি পাচ্ছি তার এক একটা নাম দিছি। দেখেন যে জিনিসগুলোর আমরা নাম দিয়েছি, যে এটা হচ্ছে 66.5 ডিগ্রি সুমেরুবৃত্ত, এটা 66.5 ডিগ্রি কুমেরুবৃত্ত, নর্থ পোল সাউথ পোল। আমরা এটাকে বললাম যে টপিক অফ ক্যান্সার, এটাকে বলছি কর্কট ক্রান্তি রেখা, এটা মকর ক্রান্তি রেখা, টপিক অফ ক্যাপ্রিকর্ন বলেছি। হ্যাঁ, তারপরে এই তো এখন আমি আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে, এটুকু লেখা শেষ হলে বলেন। হ্যাঁ দেখেন, শোনেন, ভূগোল যেহেতু আমি নিব, আমি একবার ওইভাবে প্যাকেজই পড়াচ্ছি যাতে আর অসুবিধা আপনাদের না হয়। ঠিক আছে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, বুঝলেই হয়ে যাবে, প্যারা নাই, একটু অপেক্ষা করেন। এই মুহূর্তে কঠিন লাগলেও একটু পরে ক্লিয়ার হবেন। ধরেন এটা হচ্ছে একটা রেলগাড়ির লাইন, আঁকা বাঁকা, দেখেন সর্পিল গতিতে গিয়েছে, কিন্তু যতই আঁকা বাঁকা যাক মাঝখানের ব্যবধান কি হইতে হবে? সমান হইতে হবে। মাঝের ব্যবধান কি হইতে হবে? আমার এখানে সমান হয় নাই, মাঝের ব্যবধান সমান হইতে হবে, নাহলে রেলগাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আমাদের এই রেখাগুলো এখানে যেমন সমান দেখতেছে এরকম সমান না, পৃথিবী এরকম না, পৃথিবী একদিকে হেলে আছে। আর আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, সুমেরু তো নর্থে ভাই, কুমেরু সাউথে, আমি তো তাই দিয়েছি। তাহলে দেখেন আমাদের এই যে এই রেখাটা, এটা হলো অক্ষরেখা, আর এই দুই অক্ষের মধ্যে যে পার্থক্য এটা হলো সমাক্ষ, এটা থেকে এটার পার্থক্য, পার্থক্য হচ্ছে সমাক্ষ রেখা, এটা অক্ষরেখা। তাহলে সমাক্ষ বলছি, এই সমাক্ষ দ্বারা কি করা হয়? পরীক্ষা আসতে পারে, সমাক্ষ রেখা দ্বারা কি নির্ণয় করা হয়? সমাক্ষ রেখা, সমাক্ষ রেখা দ্বারা তারিখ নির্ণয় করা হয়, তারিখ নির্ণয়। আচ্ছা, বিপরীত লিখলে আপনি ঠিক করে নেন। হ্যাঁ, সমাক্ষ রেখা দ্বারা তারিখ নির্ণয় করা হয়, কেমন? আর এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো, এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো, এই যে এই রেখাগুলো কমলার কোষের মতো, এগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা দ্বারা হচ্ছে সময় নির্ণয় করা হয়, সময় নির্ণয় করা হয়। দ্রাঘিমা রেখা দ্বারা কি করা হয়? সময় নির্ণয় করা হয়। আমি রিপিট করতেছি প্রথম থেকে, আবার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যারা একটু দুর্বল আছেন তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি ভুল বলে থাকলেও ঠিক হয়ে যাবে। ওয়েস্ট থেকে ইস্ট, ওয়েস্ট 0 ডিগ্রি থেকে ইস্ট 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কর্কট, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা বা বিষুব রেখা। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, এই কারণে সূর্য জাপানে প্রথম দেখা যায়, এজন্য জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। যেহেতু সবচেয়ে মূল মধ্যরেখায় নরওয়ের অবস্থান এবং সর্বশেষ অবস্থান, এই কারণে বছরের বেশিরভাগ সময়, প্রায় 6 মাস বা কম বেশি, এখানে সূর্য অস্ত যায় না, এই কারণে নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যোদয়ের দেশ। এই যে রেখাটাকে দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় নর্থ পোল বা সুমেরুবৃত্ত, 66.5 ডিগ্রি উত্তরে, 66.5 ডিগ্রি উত্তরে। এখানে যে সর্বশেষ স্থান সেটার নাম কি? হ্যামারফাস্ট। নরওয়ের একটা স্থান হচ্ছে হ্যামারফাস্ট। এইটা হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণে, এইটা সর্বশেষ স্থান। এইটা হচ্ছে সাউথ পোল, সাউথ পোলে এটা কি? কুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত। এখানে কি আছে? চিলির পুয়েট উইলিয়ামস আছে। এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, টপিক অফ ক্যাপ্রিকর্ন ইংরেজিতে বলে, বাংলায় বলে কি? বাংলায় বলে মকর ক্রান্তি রেখা। এই যে রেখা দেখতে পাচ্ছেন, টপিক অফ ক্যান্সার, বাংলায় বলে কি? বাংলায় বলে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এটা বাংলাদেশের চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, এছাড়াও পার্বত্য কিছু অংশ ঘেঁষে গেছে, আমরা ওটা লিখি নেই, ওই দিক দিয়ে গেছে। তাহলে এই সমাক্ষ রেখা, এই রেখাগুলো দ্বারা কি নির্ণয় করা হয়? তারিখ নির্ণয় করা হয়। আর এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো, উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো, এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কি করা হয়? সময় নির্ণয় করা হয়। দ্রাঘিমা রেখা দ্বারা কি করা হয়? সময় নির্ণয় করা হয়।
সমাক্ষ রেখাটা, এই যে আমরা যদি এই রেখা থেকে এই মূল মধ্যরেখা পার হয়ে যাই, ধরেন আমাদের এখানে এখন কি বার, আমাদের এখানে এখন মঙ্গলবার, এই রেখার এই পাশে কিন্তু মাইনাসে আছে, ও সোমবারে আছে কিন্তু এখন। আপনি যদি এখন রকেট নিয়ে এখান দিয়ে পার হয়ে যান, আপনি কি পাবেন? দিন পাবেন, রাত পাবেন না। অর্থাৎ আমার এখানে যখন রাত, ওর এখানে এখন দিন। কিন্তু আজকে কথাগুলো যত সহজে বলতেছি, পৃথিবীর ইতিহাস এত সহজ ছিল না। একটা সময় বিশ্বাস করতো মানুষ যে পৃথিবী স্থির, পৃথিবী ঘোরে না। একটা সময় মানুষ এটাই বিশ্বাস করত। এটা নিয়ে প্রথম কথা বললেন যিনি, তার নাম হচ্ছে তিনি হচ্ছেন কোপার্নিকাস। তিনি সৌরজগৎ নিয়ে কথা বললেন, তোপের মুখে পড়লেন, প্রচলিত ধর্মবিরোধী কথাবার্তা হয়ে গেল। কারণ অ্যাকর্ডিং টু বাইবেল, পৃথিবী চারপাশে সূর্য ঘোরে, অর্থাৎ সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এটাকে বিশ্বাস করানোটা খুব কঠিন ছিল যে না ভাই, পৃথিবীও স্থির নয়, পৃথিবীও ঘোরে, সূর্যও ঘোরে, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না। এমন কথা তর্ক কে করবে? প্রচলিত ধর্মের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কার আছে? তার ছাত্র কেপলার এটা নিয়ে গ্রন্থ আকারে প্রকাশ করলেন, কিন্তু তোপের মুখে পড়ে তিনি আর প্রকাশ করতে পারলেন না। গ্যালিলিও তিনি কিন্তু এটাকে খুব ভালোভাবে পাবলিশ করে ফেললেন, এবং গ্যালিলিওই এই যে পাবলিশ করলেন, তাকে পেতে হলো শাস্তি। তাকে 10 বছর 7-8 বছর থাকতে হলো আয়নাঘরে। আয়নাঘরের মধ্যে এই গ্যালিলিওকে যা দেওয়া হলো, দিনের বেলা প্রচন্ড তাপ দেওয়া হলো, আর রাতের বেলা প্রচন্ড শীত দেওয়া হলো। এমন ভাবে নির্যাতন চালানো হলো গ্যালিলিওকে। গ্যালিলিও শুধু মুখ দিয়ে বলবে আমি যা বলেছিলাম তা হচ্ছে রং, আমি যা বলেছিলাম তা হচ্ছে রং। গ্যালিলিওকে দিয়ে এই কথা বলাতে পারলো না। 8 বছর সে বন্দী থাকার পর গ্যালিলিও মারা গেল। আসলো ব্রুনো। ব্রুনো একই কথা বলল, সূর্য নয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ব্রুনোকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো, আগুনে পুড়ে মারা গেল। পৃথিবীতে আর এই সত্য প্রকাশিত হলো না, থমকে গেল পৃথিবী। কিন্তু আধুনিক সময়ে এসে আইনস্টাইন প্রমাণ করলেন সূর্য নয়, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পরবর্তীতে স্টিফেন হকিংস এর মতো বিজ্ঞানীও কিন্তু এইটি প্রমাণ করেছে। আমরা স্টিফেন হকিং এর কথা জানি সবাই। স্টিফেন হকিং অতিশয় পদার্থবিদ, মার্কিন পদার্থবিদ। এই স্টিফেন হকিং এর যে বিগ ব্যাং থিওরি, হ্যাঁ, এই যে বিগ ব্যাং থিওরি, তিনি এখানে স্পষ্টত বলে দিয়েছেন। এখানে দুইটা কথা মনে রাখবেন, বিগ ব্যাং থিওরির প্রবক্তা কিন্তু স্টিফেন হকিং না। বিগ ব্যাং থিওরির প্রবক্তা হচ্ছে জি ল্যামেটর, বেলজিয়ামের বিজ্ঞানী। কি নাম তার? জি ল্যামেটর। জি ল্যামেটর, জি ল্যামেটর হচ্ছে বেলজিয়ামের বিজ্ঞানী। জি ল্যামেটর, জি ল্যামেটর হচ্ছে বেলজিয়ামের বিজ্ঞানী। যদি পরীক্ষা আসে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে, তাহলে উত্তর উইল বি জি ল্যামেটর। আর যদি আসে বিগ ব্যাং তত্ত্বের আধুনিক প্রবক্তা কে, তাইলে আনসার উইল বি স্টিফেন হকিং। ওকে, আমি কি বুঝাইতে পারছি? আই রিপিট, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটর, বিগ ব্যাং তত্ত্বের আধুনিক প্রবক্তা স্টিফেন হকিং। আই রিপিট, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটর, বাড়ি হচ্ছে বেলজিয়াম, উনি হচ্ছেন বেলজিয়ামের বিজ্ঞানী। যদি বলা হয় আধুনিক প্রবক্তাকে, তাইলে আনসার উইল বি স্টিফেন হকিং। ওকে, তাইলে স্টিফেন হকিং কি বললেন? স্টিফেন হকিং তার বিগ ব্যাং থিওরিতে তিনি যেটি বললেন সেটি হচ্ছে যে বিশাল আকার ডিম্বাকার বস্তু, যেটা অভ্যন্তরীণ তাপ ও চাপের ফলে প্রচন্ড গতিতে বিস্ফোরিত হয়ে বিভিন্ন অংশে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তরল অবস্থা থেকে এগুলো শক্ত হতে থাকলো। এই অংশগুলোই হচ্ছে নক্ষত্র, গ্রহ, উল্কা, নীহারিকা, ধূমকেতু ইত্যাদি 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 ইত্যাদি। তিনি এই কনসেপ্টটা ক্লিয়ার করলেন। তার মধ্যে তিনি ব্যাখ্যা দিলেন গ্রহ আর নক্ষত্রের ব্যাখ্যা। কি বললেন? গ্রহের কি আছে, এগুলো না লিখলেও চলবে ভাই। আর যারা দ্রুত লিখতে পারতেছেন না, তারা অবশ্যই রেকর্ডিংটা আবার দেখবেন, বুঝে শুনে আবার পড়বেন। গ্রহ হচ্ছে যার নিজস্ব আলোও নাই, তাপও নাই। সোজা কথা, এই যে পৃথিবী একটা গ্রহ, পৃথিবীর আলোও নাই, তাপও নাই, আলোও নাই, তাপও নাই পৃথিবীর। তাহলে পৃথিবী কি একটা গ্রহ। নক্ষত্র আছে, আলোও আছে, তাপও আছে। নক্ষত্র কি আলো আছে, তাপও আছে, যেমন সূর্য একটা নক্ষত্র, পৃথিবী একটা গ্রহ। তাহলে গ্রহের কি আলোও নাই, তাপও নাই। নক্ষত্রের কি আলোও আছে, তাপও আছে। সূর্য একটা কি নক্ষত্র,
পৃথিবী একটা কি গ্রহ, তাহলে গ্রহগুলো কার কাছ থেকে আলো পায়? এই সূর্য থেকে। গ্রহ কার কাছ থেকে তাপ পায়? এই সূর্য থেকে। সূর্য যখন পৃথিবীর কাছাকাছি অবস্থান করে অপেক্ষাকৃত, তখন গরম। আর যখন দূরত্ব তৈরি হয়, যে উইন্টার পড়ে গেছে, কাঁপতেছি, শীত। এই যে অর্থাৎ সূর্য যত নিকটে চলে আসবে, এবং এটাও বলা হয়েছে যে কিয়ামতের সময় কি হবে, সূর্য মাথার উপর নেমে আসবে, তাই না? অ্যাকর্ডিং টু ইসলাম কিয়ামতের সময় কি হবে, সূর্য মাথার নিকট নেমে আসবে, অর্থাৎ তখন ভাজা ভাজা হয়ে যাবেন আপনি। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছেন? হকিং হচ্ছে মার্কিন, হ্যাঁ, আমেরিকান। ওকে, তাইলে একটু আমরা যদি এই জায়গাটাকে আমরা ক্লিয়ার করি, যে গ্রহ এবং নক্ষত্রের যে এই যে ব্যাপারটা আমরা একটু বুঝলাম। এই যে গ্রহ নক্ষত্র, তাহলে পৃথিবী একটা কি গ্রহ, তাহলে এই পৃথিবী আলো পাচ্ছে, তাপ পাচ্ছে কোথা থেকে? নক্ষত্র থেকে। এখন নক্ষত্র কত আছে? বলছে এই মহাকাশ হচ্ছে আদি অন্তহীন আকাশ, বিশাল আকাশ, খোলা আকাশ, আদিও নাই অন্তও নাই, শুরু নাই শেষও নাই, যার শুরু নাই শেষও নাই, মানুষ যা আবিষ্কার করে কুল কিনারা পাচ্ছে না। এখানেই সৃষ্টির খেলা, এটাই সৃষ্টির খেলা। যখন সৃষ্টিকর্তাকে আপনি বিশ্বাস করবেন না, যখন আপনাকে মনে হবে যে নাস্তিকতা আপনাকে ভর করেছে, তখন পৃথিবীর সৃষ্টির ইতিহাস সম্পর্কে একবার ভাবেন। তখন দেখবেন, আহারে আমি কত বোকা, আহারে আমি কত অজ্ঞ, আমার কত বোধ নাই, কত বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিছুই বুঝি না। সেই অল্প বুদ্ধি নিয়ে আমি বলতেছি দেয়ার ইজ নো ক্রিয়েচার, হোয়াই? বলছে 100 কোটির উপরে নক্ষত্র আছে, কোটি কোটি, 100 কোটির বেশি নক্ষত্র আছে। কিছু আবিষ্কার হয়েছে, বাকিটা হয় নাই, বাকিটাই মিস্ট্রিস। আর শিল্পী একটা গান গাইছে ভালো, আমি ছোটবেলা শুনতাম আর কি, তখন ছিল আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারই, হ্যাঁ, অর্থাৎ কি আকাশেতে লক্ষ তারা, চাঁদ কয়টা? একটা। লক্ষ তারা মানে কি? লক্ষ লক্ষ তারা। এখানেই সৃষ্টির রহস্য রে ভাই। তাইলে দেখেন, আমরা এখানে দেখলাম যে গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য। এই কথাটা কিন্তু একদিনে পৃথিবীতে তৈরি হয়নি। এই তৈরির পিছনে যেটাকে কাজ করাইতে হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর গতি। পৃথিবীর গতি কাজ করেছে এখানে। তাহলে পৃথিবীর গতি হলো দুই প্রকার, একটা হলো আহ্নিক গতি, আর একটা হলো বার্ষিক গতি। বার্ষিক গতি হচ্ছে 1 সৌর বছর। বার্ষিক গতি কি ভাই? একটু অপেক্ষা করেন, সন্ধ্যা গ্রহ একদম সন্ধ্যা লাগাই দিব, গ্রহ নক্ষত্র সব লাগাই দিব আপনাকে। বোঝেন নাই? সূর্যগ্রহণ থেকে শুরু করে সব গ্রহণ আপনার শরীরে লাগাই দেবো, টেনশন নিয়েন না, একটু সময় নেন, একটু সময় নেন। হ্যাঁ, আহ্নিক গতি আর বার্ষিক গতি কি? বার্ষিক গতি হচ্ছে 1 সৌর বছর। মনে রাখেন, আহ্নিক গতি হচ্ছে প্রতিদিনের কারবার, প্রতিদিনের ঘটনা। অর্থাৎ আমাদের দিন রাত্রি হয় 24 ঘন্টায়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আমরা একটু লিখবো আহ্নিক গতি, আমরা একটু লিখবো আহ্নিক গতি। হ্যাঁ, আমরা একটু লিখবো আহ্নিক গতি, আমি এটা পরে আর্ট করতেছি আবার। আমরা একটু আহ্নিক গতি লিখবো। পৃথিবী একবার তার নিজ অক্ষে ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অথবা 24 ঘন্টা। পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বলা হয়। পৃথিবী একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অথবা 24 ঘন্টা। পৃথিবীর এই গতিকে আহ্নিক গতি বলা হয়। এই গতির ফলেই ফলাফল হচ্ছে দিন রাত্রি সংগঠিত হয়। দিন রাত্রি সংগঠিত হয়, ফলাফল হচ্ছে দিন রাত্রি সংগঠিত হয়। দিন রাত্রি কি হয়? সংগঠিত হয়। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে পৃথিবী, এই যে ধরেন আমি প্রলয় পৃথিবী, এই যে আমি ঘুরছি, এই যে আমি ঘুরছি, এই যে আমি ঘুরলাম, এই যে আমি ঘুরলাম, ঘুরে এই যে আমি আবার আগের জায়গায় আছি, এই যে একদিন হয়ে গেল, আবার ঘুরতেছি, আমি তো ঘুরতেছি, অপেক্ষায় নাই, এই যে ঘুরতেছি, এই যে আবার 2 দিন হয়ে গেল, এই যে আবার ঘুরলাম, আবার ঘুরলাম, আবার ঘুরলাম, এই যে নিজ অক্ষে ঘুরতেছি, এই যে 3 দিন হয়ে গেল। এই 3 দিন 4 দিন 4 দিন 5 দিন 6 দিন হইতে হইতে যখন 365 দিন হবে, তখন এটাকে বলা হবে একটা বছর। এটা হচ্ছে পৃথিবীর বছর। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসবে।
অর্থাৎ পৃথিবী যখন তার নিজ অক্ষে ঘুরবে তখন হবে আহ্নিক গতি। নিজ অক্ষে ঘুরতে 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 যখন সূর্য চারপাশ ঘুরে নিজের আগের জায়গায় আসবে, কক্ষপথে যখন ফিরে মানে ইয়েতে আসবে, তখন বলা হবে বার্ষিক গতি। তাহলে বার্ষিক গতিটা কি? বার্ষিক গতিটা কি ভাই? বার্ষিক গতি হলো 365 দিন, বাংলা ইংরেজি মিলে যাইতেছে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একবার ঘুরে আসে। এই গতিকে বলা হয় বার্ষিক গতি। ফলাফল কি? ফলাফল হচ্ছে ঋতুর পরিবর্তন। এই যে ঋতুর যে পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে ফলাফল। বার্ষিক গতির ফলাফল হচ্ছে তাহলে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে পৃথিবীকে কেন্দ্র করে একবার ঘুরে আসে। এই ফলাফলটাই হচ্ছে ঋতুর পরিবর্তন হয়। তাহলে আমার কথা মনে হয় যে আহ্নিক গতি আর বার্ষিক গতি আমরা বুঝতে পেরেছি। এখন একটা চমৎকার ক্যালকুলেশন আমরা করব, সবাই রেডি হয়ে যান। এইটুকু হইলে ডান লেখেন। আমি জানি না আমি দ্রুত বলতেছি নাকি আস্তে বলতেছি, স্লো বলতেছি জানি না। আমার অভ্যাসটা একটু দ্রুত বলা, আপনারা থামাই দিলে আমি আস্তে বলবো, সমস্যা নেই। বলেন, আপনাদের কোনো মানে লেখা হয়ে গেলে ডান লেখেন। অনেকগুলো তথ্য পাবেন, যে তথ্যগুলো আপনি অনেকদিন ধরে মুখস্থ করতেন, সেই জিনিসগুলো আর মুখস্থ করতে হবে না, প্যারা নিয়েন না। ওকে। আর যদি ভুলে জুলে আপনাদেরকে কখনো তুমি বলে ফেলি, তাইলে আবার মাইন্ড করেন না, হ্যাঁ? কারণ গত 3 মাস ধরে তুমিই বলতেছিলাম, কারণ অ্যাডমিশনারি স্টুডেন্ট পড়াইছি গত 3 মাস, এই জন্য তুমি তুমি চলে আসতে পারে, হ্যাঁ? তো আপনারা তো বিসিএস এর ক্যান্ডিডেট, আপনাদেরকে তুমি বলি না, আপনিই বলি। যে ভুলে বলে ফেলি মাইন্ড করেন না কখনো, হ্যাঁ? ওকে। তাহলে দেখেন, আমরা যদি বলি যে এই যে পৃথিবীর কথা যদি আমরা বলি, এই যে পৃথিবী 360 ডিগ্রির কথা যদি বললাম, তাহলে আহ্নিক গতিতে আমরা কি বলছি? আহ্নিক গতিতে বলছি 24 ঘন্টায় পৃথিবী একবার ঘুরে আসে, অর্থাৎ পৃথিবী ঘুরে 360 ডিগ্রি, তাই না? 24 ঘন্টায় পৃথিবী। আচ্ছা, বার্ষিক গতি কি? এই যে এই যে পৃথিবী ঘুরতে ঘুরতে যে সূর্যের চারপাশ দিয়ে ঘুরে আসতেছে, একবার নিজ জায়গায় ঘুরে আসতেছে আগের জায়গায়, এটা হলো বার্ষিক গতি। আচ্ছা, তাহলে 24 ঘন্টায় পৃথিবী ঘুরে 360 ডিগ্রি, কথা তো সত্য, তাই না? তাহলে 1 ঘন্টায় কয় ডিগ্রি ঘুরে? 360 ভাগ 24, কাটলে হয় 15 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় পৃথিবী ঘুরতে সময় লাগে, 1 ঘন্টায় পৃথিবী ঘুরে 15 ডিগ্রি। এখন এটাকে আমাদেরকে আরো শর্ট করতে হবে, হ্যাঁ? এইটা আমাদেরকে আরো শর্ট করতে হবে। 1 ঘন্টায় পৃথিবী ঘুরে 15 ডিগ্রি। আমরা যদি এটি ঘুরাই, যে 15 ডিগ্রি ঘুরে 1 ঘন্টা মানে 60 মিনিটে কনভার্ট করলাম, তাহলে 1 ডিগ্রি ঘুরে 60 ভাগ 15, তাহলে 4। তাহলে এই যে 1 ডিগ্রির মান কত পেলাম? 4 মিনিট। দেখেন কে কি বুঝছেন না বোঝেন নাই বলেন। বিভিন্ন দেশে ঋতু সংখ্যা আলাদা কেন? এটা আলাদা কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে। ভৌগোলিক অবস্থানের কারণে ঋতুর সংখ্যা আলাদা। কোথাও ঋতুই তো নাই, পুরো ঠান্ডা। কেন? কারণ অলওয়েজ সূর্যের ব্যাকএন্ডে থাকেও, অলওয়েজ ও ঠান্ডা পায়, হ্যাঁ? ওকে। তাহলে দেখেন 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। আমরা একটা জিনিস বের করছি, একটা সূত্র বের করছি। দেখেন এটা কেউ বোঝেন না এমন কেউ আছেন কিনা একটু দেখেন। তাহলে আমরা একটা রুল পেয়ে গেছি, 1 ডিগ্রি 4 মিনিট। আচ্ছা, যদি 1 ডিগ্রি 4 মিনিট, তাহলে পরীক্ষায় কি আসবে? 1 ডিগ্রি দ্রাঘিমাংশের জন্য
সময়ের পার্থক্য কত? উত্তর হচ্ছে 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমাংশের জন্য সময়ের পার্থক্য কত? 4 মিনিট। এটা পরীক্ষায় আসে, ব্যাংক জবের পরীক্ষায় আসে, বিসিএস এ আসে, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। এই যে অনেক সময় বলতো স্যার আপনি এগুলো পড়ান কেন, 46 বিসিএস একটা এসে গেছে, এই যে সূত্র ক্যালকুলেশন চলে আসছে, বুঝেন নাই? এমনি এমনি পড়াই না, পড়ানোর তো কারণ আছে। আরেকটা জিনিস আমরা বলছিলাম পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, তাহলে পূর্ব দিকে ঘুরতেছে মানে আলো আসতেছে, তাহলে পূর্বে কি প্লাস, আবার ঘুরে পশ্চিমে যাচ্ছে তাহলে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি পশ্চিম পূর্বে গেলে কি হয়, পূর্বে প্লাস পশ্চিমে মাইনাস। দেখেন বুঝছেন কিনা, এইটুকু বুঝলেই কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। 1 ডিগ্রি 4 মিনিট পূর্বে গেলে প্লাস হয় আর পশ্চিমে গেলে মাইনাস হয়। দেখেন বুঝছেন কিনা, পূর্বে প্লাস পশ্চিমে মাইনাস। দেখেন পূর্বে প্লাস পশ্চিমে মাইনাস। বলেন এটুকু ক্লিয়ার? আচ্ছা আবার একটু বলেন। বলছি 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, এটা ক্যালকুলেশন করে বের করছি। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, পূর্ব দিকে যখন যাচ্ছে সূর্য উঠতেছে তার মানে প্লাস, আবার ঘুরে যখন এই যে অন্ধকার হচ্ছে তার মানে মাইনাস। তাহলে পূর্বে প্লাস পশ্চিমে মাইনাস। তাহলে আমরা মাথায় এই দুইটা জিনিস রাখি, 1 ডিগ্রি 4 মিনিট পূর্বে প্লাস পশ্চিমে মাইনাস। তাহলে আমি আপনাদেরকে একটা ম্যাথ দেই, প্রশ্ন, এটার উত্তর বের করেন। কোন স্থানের সময় এখন মঙ্গলবার রাত 10টা, ঠিক 90 ডিগ্রি পূর্বে এখন কয়টা বাজে? বলেন। কোন স্থানের সময় এখন মঙ্গলবার রাত 10টা, ঠিক 90 ডিগ্রি পূর্বে এখন কয়টা বাজে? দ্রুত ঝটপট উত্তর করেন, ঝটপট উত্তর করেন, ঝটপট কমেন্টসে উত্তর লেখেন, দ্রুত। ম্যাথ করাচ্ছি, খিজিস স্যার আবার রাগ না করে আমি ম্যাথ করাইতেছি এই জন্য, ঠিক আছে? বিলকিস আক্তার তো পারবা, তোমার তো দরকার নাই এটা করার। এই আমার আগের শালিকা যারা ছিল তারা প্রত্যেকেই পারবে, ঠিক আছে? বুধবার ভোর 4টায়, যে আগে যারা ছিল আহ এই যে পুরান পাপি গুলো আছে তো ঝামেলায় জায়গায়। হ্যাঁ আচ্ছা, এই যে শাহিন আলম আছে, হ্যাঁ সবাই পেরে গেলে আমি আর কি পড়াবো ভাই, তোরা যদি পেরে যাস তাহলে তো বিপদ। এই যে যারা পারেন না তারা দেখেন, আমরা বলছি 1 ডিগ্রি সমান সমান কয় মিনিট? 4 মিনিট। তাহলে এখানে কয় ডিগ্রি বলছে? 90 ডিগ্রি। তাহলে 90 গুণ 4, 360 মিনিট। আমরা এটাকে ঘন্টা বানাই, ঘন্টা বানালে 60 দিয়ে ভাগ দিতে হবে, দিলে কাটলে 6 ঘন্টা। তাহলে 90 ডিগ্রির মান কয় ঘন্টা? 6 ঘন্টা। সহজ ক্যালকুলেশন, 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়, 90 ডিগ্রি 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়, 90 ডিগ্রি 360 মিনিট, 360 মিনিট মানে 6 ঘন্টা। তাহলে এখন বাজে কয়টা? এখন বাজে রাত 10টা। তাহলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা, 6 ঘন্টা যোগ করতে হবে। 12টার পরে তো কি ডে চেঞ্জ, মঙ্গলবারের জায়গায় বুধবার, তাহলে বুধবার 4টা। আর যদি এইভাবে না করতে পারেন তাহলে 10টা মানে হলো 22টা ইন্টারন্যাশনাল টাইমে, 12 10 22, তাই 22-এর সাথে 6 যোগ করেন। তাহলে 22-এর সাথে 6 যোগ করলে কত হয়? 24-এর পরে তো আর 25 হবে না, তাহলে এখান থেকে 2 নিলেন 24, তারপরে 4টা, অর্থাৎ বুধবার ভোর 4টা, বুধবার ভোর 4টা। পৃথিবীর যে কোনো জায়গার আনসার আপনি বের করতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্তের উত্তর আপনি বের করতে পারবেন, নো টেনশন। শুধু মাথায় রাখবেন 1 ডিগ্রি 4 মিনিট আর পূর্বে প্লাস হবে,
এই যে বলছে অঙ্কে কি বলছে, পূর্বে বলছে, এই জন্য 6 ঘন্টা কি হয়েছে, প্লাস হয়েছে। এখন বাজে রাত 10টা, 10টার সাথে 6 ঘন্টা কি হয়ে গেছে, প্লাস। আপনি যদি না বোঝেন, আপনি চিন্তা করেন যে এখন থেকে 6 ঘন্টা পরে কয়টা বাজবে। এখন থেকে 6 ঘন্টা পরে বাজবে রাত 4টা, তাই তো? ওকে, আর একটা দেই, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্ন, কোন স্থানের সময় এখন ভারতের সময় এখন মঙ্গলবার রাত 9টা 30 মিনিট। বাংলাদেশের সাথে বাংলাদেশ 7.5 ডিগ্রি পূর্বে হলে এখন বাংলাদেশে কয়টা বাজে? বলেন। ভারতের সময় এখন মঙ্গলবার রাত 9টা 30 মিনিট। বাংলাদেশে বাংলাদেশ 7.5 ডিগ্রি পূর্বে হলে বাংলাদেশে এখন কয়টা বাজে? বাহ, সেই কিউট আপনারা, হ্যাঁ, সবাই পারে। তাহলে আমি কাকে শেখাবো? হ্যাঁ, 7.5, 7.5 মানে হলো 4 গুণ, অর্থাৎ 30 মিনিট। তাহলে পূর্বে হবে 30 মিনিট। তাহলে পূর্বে 30 মিনিট হলে এখন 9:30 বাজে, 30 মিনিট পূর্বে মানে 30 মিনিট যোগ হবে, মানে 10টা বেজে যাবে, রাত 10টা। এই তো, নাকি? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা আবার সেই মানচিত্রে ফিরে গেলাম। এই হলো পৃথিবী, এগুলো আমরা আর্ট করছিলাম আগে, এগুলো আর্ট করছিলাম, এগুলো আর্ট করছিলাম, এগুলো করেছিলাম। এইটা নর্থ, এটা সাউথ। এই রেখাটা যে সকল দেশের উপর দিয়ে গেছে, এটাই পৃথিবীর মূল মধ্যরেখা। এমন একটা জায়গায় গিয়েছে, যেমন এটা যদি আমরা এইভাবে টানি, এখানে একটা দেশ আছে, নাম হলো ইউকে। কি নাম এটা? ইউকে। এই জায়গা একটা ইয়া আছে যার নাম জিএমটি। এই জিএমটির পূর্ণরূপটা পরীক্ষায় আসে, লিখে রাখেন। গ্রিনিচ মিন টাইম, জিএমটি, গ্রিনিচ মিন টাইম, জিএমটি। লেখেন, পৃথিবীর সময় নির্ণয় করা হয় জিএমটি কে 0 ডিগ্রি ধরে। জিএমটির পূর্ণরূপ আগে লেখেন খাতায়, জিএমটির পূর্ণরূপ লেখেন। পৃথিবীর সময় নির্ণয় করা হয় জিএমটি কে 0 ডিগ্রি ধরে। পৃথিবীর সময় নির্ণয় করা হয় জিএমটি কে 0 ডিগ্রি ধরে। পৃথিবীর সময় নির্ণয় করা হয় জিএমটি কে 0 ডিগ্রি ধরে। জিএমটি হচ্ছে গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচ মিন টাইম। ধরেন বাংলাদেশের অবস্থান হচ্ছে এই যে, তাহলে জিএমটি থেকে বাংলাদেশ পূর্ব দিকে, বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা গেছে এটা হলো 90 ডিগ্রি। মনে রাখবেন, দেয়ার আর টু ইন্টারন্যাশনাল লাইন ক্রসিং অন বাংলাদেশ। একটা হচ্ছে 90 ডিগ্রি ইস্ট রাইজ, আর একটা হচ্ছে টপিক অফ ক্যান্সার। বাংলাদেশের ঠিক মাঝ বরাবর টপিক অফ ক্যান্সার গিয়েছে, আর উত্তর থেকে দক্ষিণ দিক দিয়ে একটা রেখা গিয়েছে, যে রেখাটার নাম হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ওকে, তাহলে এই দিকে যদি আমরা যাই,
জিএমটি থেকে বাংলাদেশ হচ্ছে 90 ডিগ্রি পূর্বে। ক্লিয়ার হন, দেখেন আমরা বলতে পারি, আমরা খাতায় লিখবো জিএমটি থেকে বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। জিএমটি থেকে বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। জিএমটি থেকে বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, এই পুরোটা দ্রাঘিমা রেখা, আমরা একটা অংশে বসবাস করতেছি, তাহলে দ্রাঘিমাংশে অবস্থিত। জিএমটি থেকে বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ওকে, তাহলে যদি এটা ওকে হয়, তাহলে দেখেন 90 ডিগ্রির মান আমরা একটু আগে বের করছি। 90 ডিগ্রি, 1 ডিগ্রি 4 মিনিট, তাহলে 90 ডিগ্রি তো হয় 360 মিনিট, 60 দিয়ে ভাগ দিলে হয় 6 ঘন্টা। 6 ঘন্টা। তাহলে জিএমটি থেকে, এটা তো 0 ডিগ্রি, 0 ডিগ্রি, জিএমটি থেকে এই যে 90 ডিগ্রি মানে 6 ঘন্টা, আর বাংলাদেশ যেহেতু পূর্বে, তাহলে প্লাস, তাহলে জিএমটি থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য 6 ঘন্টা প্লাস। জিএমটি থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য কয় ঘন্টা প্লাস? 6 ঘন্টা প্লাস। এইটা হলো চিলির নিকট প্রশান্ত মহাসাগর। এইটাকে বলা হয় ইংরেজিতে এন্টিপাত, অর্থাৎ বাংলাদেশের এন্টিপার্ট মানে ঢাকার এন্টিপার্ট। তাহলে আমরা একটা লাইন খাতায় লিখি, ঢাকার বিপরীত স্থান বা প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগর। লেখেন, ঢাকার বিপরীত স্থান বা প্রতিপাদ স্থান, এই যে প্রতিপাদ, এটাকে বলে এন্টিপাদ। প্রতিপাদটা কি আমি একটু পরে বোঝাই দিচ্ছি। এই যে এখানে বোঝাই দেই, ধরেন এই হলো পৃথিবী, এই হলো পৃথিবী। আপনি যদি পৃথিবীটাকে গর্ত করেন, আপনি যদি পৃথিবীটাকে গর্ত করেন, যেখানে গিয়ে উঠবেন সোজা গর্ত করলে সেটা হলো প্রতিপাদ স্থান। কিংবা আপনি রুমে বসে আছেন, ঠিক অপোজিটটা হলো আপনার প্রতিপাদ। বুঝলেন নাই? এই প্রতিপাদ স্থানটা লেখেন চিলির নিকট প্রশান্ত মহাসাগর, এটাও 90 ডিগ্রি, এটা পশ্চিম। তাহলে পশ্চিম হলে 90 ডিগ্রিতে 6 ঘন্টা, পশ্চিম হলে মাইনাস। তাহলে জিএমটি থেকে চিলি হচ্ছে মাইনাসে, অর্থাৎ আমার এখানে যখন দিন তখন চিলিতে কি রাত। লেখেন, ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগর। ঢাকার প্রতিপাদ বা বিপরীত স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগর। তাইলে আমরা কি দেখলাম? চিলির নিকট মহাসাগর, প্রশান্ত মহাসাগর হচ্ছে প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থানের দূরত্ব 180 ডিগ্রি। লেখেন, দূরত্ব 180 ডিগ্রি, সময়ের পার্থক্য 12 ঘন্টা। প্রতিপাদ স্থানের দূরত্ব 180 ডিগ্রি, সময়ের পার্থক্য 12 ঘন্টা। প্রতিপাদ স্থানের দূরত্ব 180 ডিগ্রি, সময়ের পার্থক্য 12 ঘন্টা। প্রমাণ করে দিচ্ছি, প্রমাণ করে দিচ্ছি, প্রমাণ করে দিচ্ছি। সময়ের পার্থক্য 180 ডিগ্রি, সময়ের পার্থক্য 12 ঘন্টা, দূরত্ব 180 ডিগ্রি। ওকে, এই যে 180 ডিগ্রিকে যদি আমরা ক্যালকুলেশন করি 4 দিয়ে, তাহলে হয় 720। আমি জানি অনেকে বুঝতেছে না, কেউ কেউ বুঝতেছে না, লজ্জা পাইতেছে, সমস্যা নাই, আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে হয় 12 ঘন্টা। এই যে 180 ডিগ্রির মান হয় কয় ঘন্টা? 12 ঘন্টা। তাইলে আমরা দেখি যে সময় পার্থক্য যেহেতু 12 ঘন্টা, এই যে চিলি আর এই যে ঢাকা, এক সরল রেখা, এক সরল রেখা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সময়ের পার্থক্য,
আচ্ছা, আটকে গিয়েছিল, আহ, এখন ঠিক হয়েছে। আমার এখানেই আটকে গিয়েছিল, নো প্রবলেম। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমরা এখন সৌরজগৎ নিয়ে কথা বলবো। সৌরজগতের আবিষ্কারক হচ্ছে কোপার্নিকাস। একটু লিখে নেন। সৌরজগতের আবিষ্কারক হচ্ছে কোপার্নিকাস। আচ্ছা, সৌরজগৎটা কেমন দেখেন। এই হলো সূর্য। সাধারণত এই সূর্য মামাকে কেন্দ্র করেই পৃথিবী সহ বিভিন্ন গ্রহ ঘুরছে। ওনার নাম হলো বুধ। আমার বোর্ড ছোট, আমি একটু ছোট করে আঁকি। ওনার নাম শুক্র, ওনার নাম পৃথিবী, ওনার নাম হলো মঙ্গল, ওনার নাম বৃহস্পতি, ওনার নাম শনি, ওনার নাম ইউরেনাস, ওনার নাম নেপচুন। বুঝেন নাই? দেখেন, তাইলে আমরা যদি দেখি, ওর নাম হলো বুধ, শুক্র, পৃথিবী, শনি, পৃথিবীর পর মঙ্গল, মঙ্গল, এরপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, এই হলো আমাদের। তাহলে আমরা বলতে পারি আমাদের গ্রহের সংখ্যা হচ্ছে 8টা। তাহলে লেখেন, গ্রহের সংখ্যা হচ্ছে 8টা, 8টি। গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। গ্রহের সংখ্যা 8টি। একটু লিখে ফেলতে হবে এখন কষ্ট করে সবাইকে। গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 3, 5, 7, 8টা। আমরা একটু কষ্ট করে লিখবো, গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। হ্যাঁ, লাল কালার দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নাই। গ্রহের সংখ্যা হচ্ছে 8টি। আজকে দেখেন, গ্রহের সংখ্যা হচ্ছে 8টা। সাদা লিখলে মনে হয় বুঝতে পারবেন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এগুলো হচ্ছে কি? গ্রহ। তাহলে গ্রহের সংখ্যা কয়টা? 8টা। তাহলে আমরা এক এক করে লিখে ফেলি। আমরা এটা একটু জায়গা বের করে নিলাম, যেহেতু জায়গা কম। সূর্যের নিকটতম গ্রহ, সূর্যের নিকটতম গ্রহ কি পাচ্ছি? বুধ পাচ্ছি। সূর্যের নিকটতম গ্রহ, হ্যাঁ নেপচুন অবশ্যই। নেপচুন বাদ যায় নাই, প্লুটো বাদ গেছে। প্লুটো বাদ গেছে, নেপচুন বাদ যায় নাই। হ্যাঁ, সূর্যের নিকটতম গ্রহ বুধ। আর যদি বলা হয় সূর্যের নিকটতম নক্ষত্র, তাইলে উত্তর হবে প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই, সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। সূর্যের নিকটতম গ্রহ বুধ, নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই, সূর্যের নিকটতম গ্রহ বুধ, নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই। লিখে একটু ডান লেখেন, লিখে একটু ডান লেখেন, একটু ডান লেখেন, একটু ডান লেখেন। দেখেন, আমরা মানচিত্র দেখে দেখেই করব, এটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। ডান। আচ্ছা, তাইলে একটু দেখেন, উপগ্রহ নেই যে যে গ্রহের, উপগ্রহ নেই
কোন কোন গ্রহের উপগ্রহ নেই? আমাদেরকে মাথায় রাখতে হবে বুধের উপগ্রহ নেই আর শুক্রের উপগ্রহ নেই। তাহলে দুইটা গ্রহের উপগ্রহ নেই, বুধ এবং শুক্র, এই দুইটার উপগ্রহ নাই। দুইটার উপগ্রহ নাই, একটু লিখে রাখেন। উপগ্রহ নেই দুইটার, উপগ্রহ নেই দুইটার, একটু লিখে রাখেন। উপগ্রহ নেই দুইটার। আর বায়ুমণ্ডল নেই বুধের, বায়ুমণ্ডল নেই বুধের। বায়ুমণ্ডল নেই বুধের, লেখেন বায়ুমণ্ডল নেই বুধের। বায়ুমণ্ডল নেই কিসের? বুধের বায়ুমণ্ডল নেই। এরপরে আসেন আমরা যদি দেখি যে সবচেয়ে তাপীয় গ্রহ, সবচেয়ে, বা আমরা একটা শিরোনাম করি শুক্র। শুক্র, শুক্রটাকে ইয়া করি, কি কি নেই শুক্রতে আমরা লিখি সবচেয়ে তাপীয় বা উত্তপ্ত গ্রহ। উত্তপ্ত গ্রহ, সবচেয়ে তাপীয় বা উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। সবচেয়ে তাপীয় বা উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। এটার পৃথিবীর নিকটতম গ্রহ, এটা পরীক্ষায় আসে। শুক্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটের গ্রহ, পৃথিবীর নিকটতম গ্রহ। শুক্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। যারা বইয়ের জন্য অর্ডার করেছেন, আমি বাংলাদেশ আর আন্তর্জাতিক সর্বশেষ আপডেট দিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমি একটা বইয়ের পিছনে প্রচুর খাটি, নির্ভুল করার চেষ্টা করি এবং বাজারের সবচেয়ে টপ তথ্যগুলো মানে সুন্দর করে সাজানো আমার বই। আপনারা জানেন যে পড়লে আমার ক্লাসের মতো লাগে, ফিল হয়। যারা অলরেডি বিজ্ঞান বই নিয়েছেন তারা জানেন বিজ্ঞানটা কতটা গোছানো। যদি এর চেয়ে ভালো বই বিজ্ঞান মার্কেটে কোনো জায়গায় পান, কোনো কোম্পানির পান, তাহলে আমি বলছি ডাবল টাকা ফেরত দেবো আপনাকে। যারা অলরেডি বিজ্ঞান বই হাতে নিছেন তারা বলতে পারবেন যে আসলে আমি কি মুখে যা বলছি তাই না এটা বাস্তব। যারা বিজ্ঞান বই নিছেন তারা সাক্ষী দিতে পারবেন। ঠিক তেমনি ভাবে আগামী সপ্তাহে আপনারা বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল নৈতিকতায় 4টা বই পাচ্ছেন। বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল নৈতিকতা, এটাও মার্কেট চ্যালেঞ্জ করেই দিব যে এর চেয়ে ভালো বই আপনি মার্কেটে পাবেন না। ঠিক আছে? এবং নেওয়ার জন্য আমাকে ইনবক্স করতে হবে আপনার আপনার নাম বাংলায়, আপনার নাম, মোবাইল নাম্বার আর সুন্দরবন কুরিয়ারের ঠিকানা, সুন্দরবন কুরিয়ারের ঠিকানা, এইটা লিখে আমাকে ইনবক্স করতে হবে। ইনবক্স করলেই হয়ে যাবে। ঠিক আছে? এবং ওকে, আজকে ক্লাস শেষ হয় নাই। হ্যাঁ, বইগুলো কি শুধু পিলির জন্য? হ্যাঁ, পিলি কাম রিটেন, বিজ্ঞানটা পিলি কাম রিটেন। ঠিক আছে? রিটেনে 40% কাভার হয়ে যাবে, 40 থেকে 50% কাভার হয়ে যাবে। বিজ্ঞানের মূল্য হচ্ছে 320 টাকা, 30 টাকা, সরি 330 টাকা, কুরিয়ার ফ্রি। 330 টাকা কুরিয়ার ফ্রি। হ্যাঁ, ভূগোল আমার লেখা। এই যে আমি ক্লাস নিচ্ছি, ভূগোল তো আমি ক্লাস নেই, ভূগোলটা আমার লেখা। হ্যাঁ, পুরোটাই। ওকে, আচ্ছা, আর বই নিয়ে কথা নয়, আমরা ক্লাসে ফিরে যাই। তাইলে শুক্র সবচেয়ে তাপীয় বা উত্তপ্ত গ্রহ হচ্ছে পৃথিবী। এই শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। মাঝখানে একজন একটা প্রশ্ন করছিলেন, দেখেন এই শুক্রকে সকালের আকাশে শুকতারা, এখন সকালের আকাশ মানে পূবের আকাশ, আর সন্ধ্যার আকাশ মানে পশ্চিমের আকাশ। সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা বলা হয়, সন্ধ্যা তারা। শুক্রকে সকালের আকাশে শুকতারা আর সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা। আচ্ছা, বুধ কেমনে পৃথিবীর নিকটতম হবে বলেন? আগে তো শুক্র পৃথিবীর কাছে, তো শুক্র, বুধ কেন?
আপনি বলতে পারেন মঙ্গল কেন নয়, মঙ্গলের দূরত্ব বেশি পৃথিবী থেকে, শুক্র আর পৃথিবীর দূরত্ব কম, এই জন্যই নিকটের। বোঝেন নাই? শুক্র আর কি, শুক্র আর পৃথিবীর দূরত্ব কম, এই জন্যই নিকটের বলা হয়েছে। ওকে, তাহলে দেখেন সকালের আকাশে কি শুকতারা, সন্ধ্যার আকাশে কি বলা হয়? সন্ধ্যা তারা বলা হয়। কাকে বলা হয়? শুক্রকে বলা হয়। এবার আসেন পৃথিবী। পৃথিবী নিয়েই তো আমরা পড়বো আগামী কয়েকদিন, এখানে তেমন কোনো আলোচনা নাই। পৃথিবী, প্রথম কথা হচ্ছে পৃথিবী একটা নীল গ্রহ, যেমন শুক্রকে বলা যায় কালো গ্রহ, একটা ব্ল্যাক কালারের গ্রহ শুক্র, এজন্য পৃথিবীকে নীল গ্রহ। পৃথিবীর একমাত্র উপগ্রহ, একমাত্র উপগ্রহ চাঁদ। আমরা সব মুছে ফেলি, জায়গায় হচ্ছে না। পৃথিবীর একমাত্র উপগ্রহ, উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে কি? চাঁদ। এই চাঁদও পৃথিবীকে ঘুরে, চারপাশ ঘুরে সামনে চলে আসে। কিভাবে? আমি প্রমাণ দিচ্ছি। আচ্ছা, তাপীয় বুধ নয় কেন? উত্তর দিচ্ছি, দেখেন উত্তর দিচ্ছি। যে প্রশ্নটা হলো এরকম, যে তুমি আমার এত কাছে কিন্তু ভালো অন্য কেউ কেন বাসে? তুমি আমার এত কাছে, ভালো কেন অন্য বাসে? প্রশ্নটা হলো এরকম, এত কাছে থেকেও কেন ভালোবাসা হয় না? না হওয়ার কারণ হচ্ছে ভালোবাসায় ল্যাকিংস আছে। ল্যাকিংসটা কি? এই যে বুধ, এই যে শুক্র, এই যে পৃথিবী, তাহলে এই যে হচ্ছে শুক্র, শুক্র তাপীয়, এই যে বুধ, তাহলে সূর্য বুধের কাছে থাকতেও তাপ কেন শুক্রে বেশি? কারণ হইল এই বুধের বায়ুমণ্ডল নাই, ও তাপ ধরে রাখতে পারে না। আর শুক্রের বায়ুমণ্ডল আছে, ও তাপ ধরে রাখতে পারে। এই কারণেই এইটা হচ্ছে তাপীয় গ্রহ। আমরা পৃথিবীতে গেছিলাম, যে পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। প্রতি 29 দিন 5 ঘন্টায় একবার ঘুরে আসে, মানে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীকে কেন্দ্র করে 29 দিন 5 ঘন্টায় একবার ঘুরে আসে। পৃথিবীকে কেন্দ্র করে একবার ঘুরে আসে। কেন? স্যার, শুক্র গ্রহ হয়েও কেন উজ্জ্বল বা আলোকিত? শুক্র গ্রহ হয়েও, সূর্য তো বাইরে, শুক্র তো মানে সব গ্রহই তো সূর্য থেকে আলো পাচ্ছে, তো ও উজ্জ্বল বা আলোকিত কেন হবে না? ও তো আলো পাচ্ছে, সূর্য থেকে আলো পাচ্ছে। সূর্য হচ্ছে, আমি যে এখন দেখাচ্ছি সূর্য কত গুণ বড় বড়, আমি দেখাচ্ছি। আচ্ছা, 29 দিন 5 ঘন্টা ব্যাখ্যাটা একবার দিচ্ছি, একটু ক্লিয়ার, একটু শোনেন। এই যে সামনে রমজান মাস আসবে, আপনি রোজা শুরু করবেন চাঁদ দেখে, আর ঈদ করবেন চাঁদ দেখে, তাহলে মাঝখানে চাঁদ কোথায় ছিল? এই যে মাঝখানে, এইটা হলো পৃথিবী। হ্যাঁ, এইটা হলো পৃথিবী, তাই না? পৃথিবী, এই যে পৃথিবী, না দেখাইলে তো বুঝবেন না। অনেকে বুঝবেন, অনেকে আমার চেয়েও পণ্ডিত। এই যে চাঁদ, ধরেন এটা বাঁকা চাঁদই দেখালাম, এই দেখলেন, এই যে দেখলেন এই চাঁদ, এই যে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, আপনি আর চাঁদকে দেখতে পাইতেছেন না, এই যে ঘুরতেছে, এই যে ঘুরে আবার যখন এখানে আসছে আপনি দেখছেন, তখন আপনি রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ বানানে রস্যইকার দীর্ঘইকার দুইটাই সঠিক। আচ্ছা, তাইলে এই যে ঘুরে আসলো, এই ঘুরে আসতে সময় লাগলো 29 দিন 5 ঘন্টা। 29 দিন 5 ঘন্টা। তাহলে আমরা যদি বলি যে চন্দ্রবর্ষ কত দিনে, তাহলে চন্দ্রবর্ষ 29 দিন 5 ঘন্টায়। চন্দ্রবর্ষ 29 দিন 5 ঘন্টায়। আমরা এটা বলতেই পারি চন্দ্রবর্ষ 29 দিন 5 ঘন্টায়। কনসেপ্ট কি ক্লিয়ার সবাই? তাইলে পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, প্রতি 29 দিন 5 ঘন্টায় একবার ঘুরে আসে। এবার ভাই, পৃথিবীর এই যে চন্দ্রে বস্তুর ওজন 6 ভাগের 1 ভাগ। বস্তুর ওজন, এটাও আসে পরীক্ষায়। বস্তুর ওজন, চন্দ্রে বস্তুর ওজন পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। চন্দ্রে বস্তুর ওজন পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। ভাই, ছোট বড় দেখার কারণ হচ্ছে দূরের বস্তুকে ছোট দেখায়। আপনি যত দূর থেকে দেখবেন, চাঁদ যত আপনার দূরত্বে চলে যাবে, তত আপনার ছোট দেখাবে, অন্য কোনো কিছু না। যেমন
এটা তো বিজ্ঞান, সায়েন্স। হ্যাঁ, দূরের বস্তুকে ছোট দেখায়, যত দূরে দেখবেন তত ছোট দেখবেন। যেমন আপনি যদি কখনো এরোপ্লেনে ওঠেন, তখন এই ঢাকা শহর থেকে যখন ছেড়ে যাচ্ছেন, তখন ঢাকা শহরকে কেমন দেখায়? ছোট ছোট। আরো উপরে উঠবেন, পিপিলিকার মতো দেখা যাচ্ছে, তাই না? যাদের অভিজ্ঞতা আছে ওটা, তারা বলতে পারবেন। তাহলে দেখেন, আমরা চাঁদে যে জিনিসটা পেয়ে গেলাম, এই যে চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ। সে পৃথিবীকে প্রদক্ষিণ করছে 29 দিন 5 ঘন্টায়। চাঁদে বস্তুর ওজন 6/1 চাঁদে শান্ত সমুদ্র রয়েছে, শান্ত সমুদ্র, সি ট্রান্সপারেন্ট। দেখেন, শান্ত সমুদ্র রয়েছে কেন? কারণ এখানে কোনো নাই, জোয়ার ভাটা নাই, কারণ এখানে বাতাস নাই। এই কারণে ওইখানে সমুদ্র শান্ত। বুঝতে পেরেছেন? তাহলে শান্ত সমুদ্র রয়েছে চাঁদে। তাহলে আমরা পৃথিবীর আর সূর্যের একটু দূরত্ব একটু দেখি, তাহলে বুঝতে পারবেন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14,95,00,000 কিলোমিটার প্রায়, বা আপনি 15 কোটি কিলোমিটার লিখতে পারেন। বোথ আর রাইট। যখন যেভাবে আসে সেভাবে উত্তর করতে হবে। বোথ আর রাইট। খেয়াল করেন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14,15,00,000 কিলোমিটার প্রায়, বা 15 কোটি কিলোমিটার প্রায়। এটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আজকে নিতে চাইলাম আন্তর্জাতিক, হয়ে গেল ভূগোল। আসলে সবই আন্তর্জাতিকের পার্ট। আর এই বেসিকটা ক্লিয়ার না করে যদি আমি আন্তর্জাতিক মানচিত্রে ঢুকি, আপনার বোঝা কঠিন হয়ে যাবে। অবশ্যই নেক্সট ক্লাস আন্তর্জাতিক মানচিত্রেই আমি ঢুকবো, ঠিক আছে? বোঝাটা কঠিন হয়ে যাবে। এই জন্য এই ক্লাসটা মিলেই এখান থেকে একটা মার্ক কমনও আসে, অনেক সময় 2 মার্কও চলে আসে। আবার মডার্ন সায়েন্সের মধ্যে, এইটা কিন্তু মডার্ন সায়েন্সের টপিক, আমি সায়েন্সও পড়াই ফেলতেছি। একদিকে জিওগ্রাফি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মডার্ন সায়েন্স, 3টা জায়গা আপনার এখানে আত্মস্থ হচ্ছে। এখান থেকে কিন্তু মডার্ন সায়েন্সে 1-2 মার্ক চলে আসে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, আমরা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয় করলাম, মানে নির্ণয় করি নেই, মুখস্থ করছি আর কি, ঠিক আছে? আর একটা হলো পৃথিবী থেকে সূর্য, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে বোঝেন, হ্যাঁ, ওজন বেশি হতে আপনার কোনো দোষ নাই, দোষ গ্রহের নক্ষত্রের। ঠিকই কইছেন, আপনার তো দোষ দেয়নি ভাই, দোষ দিছি। আমাদের এক একজনের চেহারা এক এক রকম, সাইজ এক এক রকম। হ্যাঁ, কেউ ফর্সা, কেউ কালো, এটা কি আমাগো দোষ? কেউ মোটা, কেউ চিকনা, এটা কি আমাগো দোষ? ঠিক আছে? এই যে আমি অসুন্দর মানুষ, এটা কি আমার দোষ বলেন? আমার যেমনে বানাইছে সৃষ্টিকর্তা, আমি তো তেমন। ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন, এই যে আমরা পৃথিবী সম্পর্কে মোটামুটি তথ্য নিলাম। এখন পৃথিবীর পরে যেটা আছে মঙ্গল। এই যে মঙ্গল, যাকে বলা হয় কি লাল গ্রহ, আবার এটাকে গোলাপি গ্রহ বলা হয়, গোলাপি গ্রহ, লাল গ্রহ বা গোলাপি গ্রহ বলা হয়। ওকে ওকে, দেখেন, তাহলে মঙ্গল কি লাল গ্রহ বা গোলাপি গ্রহ। ওকে, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ, গোলাপি গ্রহ। এখানে দিন রাত্রি হয় 2 বার। বুঝতে পেরেছেন? 24 ঘন্টা হয়, 12 ঘন্টা দিন থাকে, 12 ঘন্টা রাত থাকে। অর্থাৎ 2 বার বলতে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত থাকে। 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত থাকে। এখানে কি 12 ঘন্টা দিন থাকে আর 12 ঘন্টা কি রাত থাকে। ক্লিয়ার? আচ্ছা, মঙ্গলের উপগ্রহ হচ্ছে 2টা।
উপগ্রহ দুইটি, একটা হচ্ছে ফোবস আর একটা হচ্ছে ডিমোস। একটা ফোবস আর একটা ডিমোস, একটা ফোবস আর একটা ডিমোস, উপগ্রহ দুইটা। তাহলে মঙ্গলের খেল খতম। আর একটা জিনিস লিখে রাখতে পারেন এখানে, কার্বন ডাই অক্সাইড। ওই যে আমেরিকা মাঝে মাঝে ডায়লগ দেয় যে আমরা পৃথিবী উড়াই দিয়ে ধ্বংস করে দিয়ে মঙ্গল গ্রহে বসবাস করব, কিন্তু কেমনে করবে? কার্বন ডাই অক্সাইড 99%, 100-র মধ্যে 99% কার্বন ডাই অক্সাইড। এর আগে ওখানে বন জঙ্গল বানাইতে হবে, গাছপালা লাগাইতে হবে, তারপরে না ওখানে বসবাস করবে। করতেছে কিনা ওদের দিয়ে বিশ্বাস নাই, ঠিক নাই। ওরা এত এনার্জি কই পায়? আমার আজকের ক্লাস যারা করলেন, যারা আন্তর্জাতিক মিস করবেন না, তারা 15 আপ পাবেন, অ্যাবভ মানে 20, মানে মানে অন 20 আপনার 15 আপ পাবেন, অ্যাবভ 15 পাবেন, বুঝতে পেরেছেন? কিন্তু ফাউন্ডেশন বোঝার পরে পরেগুলো বুঝতে হবে আপনাকে। যেমন মানচিত্রের পরে ক্লাসটা আপনাকে করতেই হবে, না করার কোনো সুযোগ নাই। তাহলে দেখেন আমরা এখানে পেয়ে গেলাম উপগ্রহ দুইটা, লাল গ্রহ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, কার্বন ডাই অক্সাইড 99%, এটার নাম হলো মঙ্গল। বৃহস্পতি একদম সাইজে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। গত 150 বছর ধরে এখানে ঝড় হচ্ছে, 150 বছর ধরে এখানে ঝড় হচ্ছে, থামাথামি নাই। ঠিক আছে, এটা বিজ্ঞানীরা বলছে, সত্যি মিথ্যা ওরাই জানে, আমি জানি না। ঠিক আছে, তাইলে বৃহস্পতিকে বলা হয় গ্রহ রাজ, অর্থাৎ সকল গ্রহের রাজা বলা হয় বৃহস্পতিকে, সকল গ্রহের রাজা বলা হয় বৃহস্পতিকে। এরপরে উপগ্রহটা আছে, ওগুলো পড়বো না ভাই, সবকিছু দরকার নাই। শনি, শনি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ, দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। এরপরে ইউরেনাস, এখানে সংক্ষিপ্ত করলাম ইউরেনাস। ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ, ইউরেনাস হচ্ছে সবুজ গ্রহ। এরপরে নেপচুন, সূর্য থেকে বা সৌরজগৎ থেকে সবচেয়ে দূরের গ্রহ। সবচেয়ে দূরের গ্রহ। ওকে ওকে, খেয়াল করেন ডায়মন্ডের ঝড় হচ্ছে, হ্যাঁ, সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। তাহলে বৃহস্পতিকে গ্রহ রাজ বলা হয়, গ্রহ রাজ বলা হয়। শনি দ্বিতীয় বৃহত্তম গ্রহ, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়, নেপচুনকে সবচেয়ে দূরের গ্রহ বলা হয়। দেখেন ক্লিয়ার কিনা সবাই? এ পর্যন্ত ক্লিয়ার কিনা? সৌরজগৎ ডান। আরো আছে, অনেক কিছু আছে, বাট অনেক কিছু তো আমরা পড়াবো না, অনেক কিছু কোনো প্রয়োজন নাই। এটুকু হলে বলেন, ছোট থেকে শুনতাম মানুষ চাঁদে বসবাসের প্ল্যান করতেছে, করতে পারে, উপগ্রহে বসবাস করবেন, করেন, চাঁদে যান, চাঁদে যাচ্ছে তো, কুত্তা পাঠাইছে, কুত্তা গেছে, হ্যাঁ সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন আমাদের যেমন সূর্যের, এই যে আমরা যে বলছি সূর্য আবর্তন করে, এই যে সূর্যের উন্নতি কোণ পরিমাপক, মানে এইটা কিসের দ্বারা, এই যে যে যন্ত্রটা পরিমাপ করা হয়, এটার নাম হলো সেক্সট্যান্ট। সূর্যের উন্নতি কোণ পরিমাপক, সূর্যের উন্নতি কোণ পরিমাপক, এটা হলো সেক্সট্যান্ট। উন্নতি কোণ পরিমাপক, এটা হলো সেক্সট্যান্ট। এই এটা মানে প্রক্রিয়া যে, সেটাকে সেক্সট্যান্ট বলা হয়। এটা একটা পরীক্ষায় আসছে, ঠিক আছে, এজন্য দিয়ে দিলাম। তাহলে দেখেন মোটামুটি কিন্তু আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন এই কনসেপ্ট যদি ক্লিয়ার হই, আবার সেই আমরা বৃত্তাকার পৃথিবীর মধ্যে যাই, যেটা আসলে বৃত্তাকার না, কমলা লেবুর মতো, যেটা হচ্ছে কমলা লেবুর মতো। অ্যাকচুয়ালি আপনার বাসায় যে মানচিত্রটা আছে, আপনার বইয়ে যে মানচিত্রটা আছে, সেই মানচিত্রটা কিন্তু পৃথিবীর না। পৃথিবী হচ্ছে এটা, পৃথিবী হচ্ছে এটা। ওই মানচিত্রের এই অংশটা হচ্ছে আপনার বাসায়, এইটাকে দেখানো হয়েছে, এরকম সিরে দেখানো হয়েছে, এই বোর্ডটার মতো চওড়া করে দেখানো হয়েছে। আজকে জাস্ট আপনি মানচিত্রের উত্তর দিকে তাকাবেন, ভাববেন নর্থ, দক্ষিণ দিকে তাকায় ভাববেন সাউথ, এই দিকে তাকায় ভাববেন ইস্ট,
এদিকে তাকায় ভাববেন ওয়েস্ট। অথবা আপনি এইদিকে দাঁড়ান, আপনি এইদিকে দাঁড়ান, আপনার মাথাকে মনে করেন নর্থ, ঠ্যাংকে মনে করেন দক্ষিণ, আপনার বাম হাত ইস্ট, ডান হাত ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এই হয়ে গেল, তাই না? তাহলে মোটামুটি কিন্তু বুঝে গেলেন যে কোনটা কোন দিকে। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার মানচিত্রের দিকে তাকাইয়ে দিকটা ঠিক করে ফেলা। এবার দিকটা ঠিক করার পর আপনি দেখবেন আপনার মানচিত্রে এইভাবে দাগ দেওয়া আছে, এইভাবে দাগ দেওয়া আছে, এইভাবে দাগ দেওয়া আছে মানচিত্রে। আজকেই দেখবেন, না থাকলে মানচিত্র কিনবেন। এইভাবে দাগ দেওয়া আছে। এখানে যদি 15 ডিগ্রি থাকে, এখানেও 15 ডিগ্রি দেওয়া, এখানে 30, এখানে 30, এখানে 45, এখানে 45, এখানে 60, এখানে 60, এইভাবে। আবার মানচিত্রে দেখেন এইভাবে দাগ দেওয়া আছে, এইভাবে দাগ দেওয়া আছে, এইভাবে, এইভাবে। এখানে যদি 15 থাকে, সাধারণত ওখানে 15 থাকবে না, অন্য কিছু থাকবে, এখানে 15, এখানে 30, এখানে 30, এখানে 45, এখানে 45, এখানে 60, এখানে 60। তাহলে আজকে মানচিত্রটা বা কালকে সকালবেলা মানচিত্রটা খুলে আগে আপনি দেখবেন এরকম রেখাগুলো আছে কিনা। তাহলে আমরা আগেই বলছি এই রেখাগুলো হচ্ছে সমাক্ষ রেখা, যা দ্বারা তারিখ নির্ণয় করা হয়, তারিখ নির্ণয় করা হয়। আগেই বলছি এই রেখাগুলো দ্রাঘিমা রেখা, যা দ্বারা সময় নির্ণয় করা হয়। দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। আচ্ছা, রেখাগুলো চিনে ফেললাম আমরা। ওকে, এই রেখাগুলো চিনে ফেললাম। দেখেন কনসেপ্ট ক্লিয়ার কিনা, রেখাগুলো চিনে ফেললাম আমরা। তাহলে মানচিত্রে গিয়ে ভাই এই রেখাগুলো আগে চিনতে হবে। চেনার পর আপনি দেখবেন মানচিত্রে অনেকগুলো কালার দেওয়া আছে। দেখবেন মানচিত্রের একটা কোণে এরকম রিং দেওয়া আছে। আমি আজকে একটু সুন্দর করে বোঝাই দিচ্ছি। দেখবেন লাল কালারের একটা রিং আছে, তারপরে সবুজ কালারের একটা রিং আছে, হ্যাঁ, তারপরে আর কি দিব, ধরেন হলুদ একটা দিলাম, এখানে আমি বোর্ডটাই ব্ল্যাক, ব্ল্যাক দেওয়া যাচ্ছে না, তারপরে দিলাম, হ্যাঁ, এরকম ধরেন আমি আর এটা দিলাম। 5টা কালারের 5টা রিং আছে, যেটাকে অলিম্পিক বলা হয়। এই যে 5টা কালার দেখবেন এক একটা মহাদেশে, যেমন এশিয়ায় 1 কালার, আফ্রিকা, ইউরোপে 1 কালার, 3টা, আমেরিকা 1 কালার, 4টা, ওশেনিয়া 1 কালার দেওয়া। ওশেনিয়া দেখবেন এইভাবে আছে, একটা মহাদেশ, আমি পরে দেখাবো যে এই যে এইভাবে দেওয়া আছে, সবুজ কালার দিয়ে দেওয়া আছে। তারপরে আমেরিকা দেখবেন একটা কালার দিয়ে দেওয়া আছে। আফ্রিকা, আফ্রিকা দেখবেন, হ্যাঁ, এরকম এই যে এরকম দেখবেন যে আফ্রিকা এরকম দেওয়া আছে, আফ্রিকা শেপটা এরকম দেওয়া আছে, যে এই যে আফ্রিকাটা হলো এই যে এরকম, হ্যাঁ, এই যে এরকম দেওয়া আছে আফ্রিকার শেপটা। আপনি এইদিকে গিয়ে দেখবেন হয়তো ইউরোপে আপনার, হ্যাঁ, লাল থাকতে পারে, এরকম লাল থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। আপনি দেখবেন হলুদ থাকতে পারে, ইয়েলো থাকতে পারে, হচ্ছে এখান দিয়ে এশিয়ার বাউন্ডারি, হ্যাঁ, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে থাকতে পারে। এরপরে আপনি দেখবেন এখান দিয়ে আপনার ওশেনিয়ার এই কালারটা, এখানে 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 সবুজ কালার থাকবে। এখানে আমেরিকা আর একটা কালার থাকবে, কি কালার থাকবে জানি না, আমি আপাতত আন্দাজে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ ওনাদের ওনাদের ব্যাপার হচ্ছে এটা, হ্যাঁ, হ্যাঁ, এইটা জানলে থাকুক, এগুলো আমি পরে দেখাবো। এইভাবে আপনি মহাদেশগুলো দেখবেন। এইটা মূল ফ্যাক্টর না, ফ্যাক্ট হচ্ছে মানচিত্রের মধ্যে একটা কালার সবচেয়ে বেশি পাবেন, সবচেয়ে বেশি যে কালারটা পাবেন, হ্যাঁ, একটা কালারটা সবচেয়ে বেশি পাবেন, সেটা হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, সেটা হলো সেই ব্যাপারটা হলো একটা কালার যেটা নীল কালার, পানির কালারটা পাবেন বেশি, ওয়াটার। অর্থাৎ যত নীল কালার আছে ধরে পানি, পানি আর পানি, পানি আর পানি। তাহলে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ হচ্ছে পানি। আজকে যদি মানচিত্রে তাকান, পৃথিবীর 2 ভাগ আপনার মুখস্থ হয়ে যাবে, 1 ভাগ থাকলো বাকি।
এই 1 ভাগ বাকির খাতায় থাকবে না, এই 1 ভাগ অবশ্যই আমি আপনাদেরকে পাওনা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও এখনো 190 জন আছেন লাইভে, আমার যাইতে ইচ্ছা করতেছে না। আপনাদের ধৈর্য থাকলে আমি আরো পড়াবো, কারণ এত ছেলে মেয়ে বন্ধু বান্ধবী ছোট ভাই বোনকে রেখে তো যাইতে ইচ্ছা করতেছে না। আবার অনেক শালিকারাও আছে, শালিকারা থাকলে আবার আমি বেশি যাইতেও ইচ্ছা করে না আমার, মনে হয় রাতভর পড়াই। ঠিক আছে, দেখি আপনাদের ধৈর্যের কি অবস্থা। ক্লাসের একটা অংশ শেষ, একটা পর্ব শেষ। ঠিক আছে, এখন শুধু মানচিত্রের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, ভ্যাবলার মতো তাকিয়ে থাকবেন, বেকুবের মতো তাকিয়ে থাকতে হবে মানচিত্রের দিকে, আর কোনো কাজ নাই। বাকিটা আমি ক্লিয়ার করে দেব আপনাকে, বাকিটা আমি ক্লিয়ার করব। আপনাকে শুধু কি করতে হবে, মানচিত্রের দিকে তাকায় থাকতে হবে। মানচিত্রটা চেনাই দিলাম, রেখা কোন দিকে দেখাই দিলাম, এখন শুধু মানচিত্রের দিকে তাকায় তাকায় দেখতে হবে, পরের ক্লাস বুঝতে আপনার সুবিধা হবে। সবাই কমিটমেন্ট দেন। আমার নেক্সট ক্লাসের আগ পর্যন্ত মানচিত্র, এটা যদি কারো হার্ড কপি না থাকে কোনো সমস্যা নাই, গুগল থেকে একটা নামাই নেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, গুগল থেকে নামিয়ে নেন। আচ্ছা, অনেকেই ভোরে উঠবে বলছে, মানচিত্রে কিছুই খুঁজে পাচ্ছি না স্যার, আজকে এ পর্যন্ত থাকলে ভালো হবে। কি বলে মানচিত্রে কিছু খুঁজে পাচ্ছি না? হ্যাঁ, জীবনের সবচেয়ে সহজ ক্লাস করলাম স্যার, কার মানচিত্র নেব? যারটা মন চায় নেন, না নিলে গুগল থেকে একটা নামাই নেন। ঠিক আছে, হ্যাঁ, মানচিত্র তো পানি, মানচিত্রের দিকে তাকান, একটা কালার সবচেয়ে বেশি দেখেন, ওটাই পানি। 5টায় উঠেছি, ওরে বাবা, গ্রাজুয়ালি টাইম ইনক্রিজ করেন। ওকে, কালকে মানচিত্র কিনবো। ওকে ওকে ওকে, শুধু মানচিত্রের দিকে তাকাবেন, বাকিটা একদম ক্লিয়ার। স্যার আজকে থাম। আচ্ছা, থামতে কইছে মিষ্টি ঘোষ, মিষ্টি সুন্দর করে আমারে থামতে বলছে। স্যার দেখলাম মানচিত্র। এই মানচিত্রে কি দেখলা বলো? খুঁজে পাচ্ছি না মানচিত্রে। কি রে, মানচিত্রে একটা সব নীল কালার দেখতে পাচ্ছ না? নীল কালার না আকাশি কালার দেখো, আকাশি, হ্যাঁ আকাশি কালার দেখো, নীল আকাশি সব, ওটাই পানি, যত আছে সব পানি, ওইটা বাদে সব স্থল, আর সবকিছু ক্লিয়ার হবে হচ্ছে আগামী ক্লাসে, যখন পুরো মানচিত্রটাই পড়ে ফেলবো আমরা। স্যার সবই নীল, হ্যাঁ, তার মানে সবই প্রায় পানি। ওকে, কালকে ঝুলাবেন সামনে, গুড। গোল গোল রিং 5টা, ইয়েস। হ্যাঁ, কি কি খুঁজে পাচ্ছেন সেটাই কমেন্টসে আমাকে জানান, কি কি খুঁজে পাচ্ছেন সেটাই কমেন্টসে আমাকে জানাই দেন। যা যা খুঁজে পাচ্ছেন সেটাই আমাকে কমেন্টসে জানাতে হবে আপনাদেরকে। জি স্যার, ওকে, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আজকের থেকে আপনারা দেখবেন, এটা হলো আপনার কাজ। এই বিষয়গুলো আজকের থেকে দেখবেন, আমার নেক্সট ক্লাসের আগ পর্যন্ত দেখতে পারেন ভাই। সত্য কথা, প্রিয় ভাই বোনেরা আমার, আপনি অনেক বেশি উপকৃত হবেন। আপনাকে আর এই মানচিত্র নিয়ে কোনোদিন টেনশন করতে হবে না, কোনোদিন প্রায় পড়তে হবে না আপনাকে। ঠিক আছে, ভালো থাকেন। মহাসাগর সাগর সবই ক্লিয়ার করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস করার পরে আপনার কাছে মনে হবে পৃথিবীতে আন্তর্জাতিকের মতন আর সহজ কিছু নেই। আচ্ছা, সমস্যা নাই, মিষ্টি ঘোষ, নাম তো মিষ্টি, কোনো সমস্যা নেই। ক্ষুদ্রতম দেশ মেসিডোনিয়া, না, কি আর ক্ষুদ্রতম দেশ মেসিডোনিয়া, আমার 3 মাস ধরে টাঙানো আছে, গুড। ইউএসএ ইয়েলো কালার দেওয়া, গুড। এই তো এগুলো দেখতে হবে। স্যার আজকে এইটুকু থাক, ওকে, আজকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। হ্যাঁ, টপিক ওই যে একজন টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন পেয়েছে, ইয়েস। এইগুলোই আজকে যা পড়ালাম এগুলো খুঁজে বের করেন। রিং তো পাই না, পাবেন, রিং অবশ্যই আছে। আজকে যা যা পড়াইছি রেখাগুলো খুঁজে বের করেন।